আসসালামু আলাইকুম। পড়ছি গল্প আমার আলাদিন। লিখেছেন জাবিন ফোরকান। পর্ব 4। অনুরাগের বাচ্চা, তুই উগান্ডায় থাকিস কি অ্যামাজনে? এক্ষুনি আমার বাসায় আসবি তুই, ঠিক এই মুহূর্তে। ঘড়ি ধরে শুধু 20টা মিনিট দেখবো আমি। এসে আমার মমকে বোঝা। মহিলা পাগল হয়ে গিয়েছে। 30 বছর ধরে মানুষ কাটাকাটি করতে করতে ব্রেনের মাদারবোর্ড ফেটে গিয়েছে। এই মহিলাকে তুই বোঝা অনুরাগ। সাইবানের রুমটা 2 তলায়, অথচ সেখান থেকে নিচতলা অবধি তার চিৎকার চেঁচামেচির আওয়াজ স্পষ্ট ভেসে আসছে। ছেলের দারুণ হম্বিতম্বিতে বেপাত্তা সামিয়া সোফায় বসে পা ঝুলিয়ে ঝুলিয়ে আয়েশ করে পায়েস খাচ্ছেন। মধ্যখানে বিপাকে পড়ে যাওয়া ইরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাণ্ডকারখানা দেখছে। মা ছেলের মাঝে এ কেমন দ্বৈরথ? হাসা উচিত নাকি দুঃখ করা উচিত বোঝা মুশকিল। কাজের মেয়ের সুগন্ধ অবশ্য একদম স্বাভাবিক। গুনগুন করতে করতে খাবার টেবিল গুছিয়ে নিচ্ছে, যেন আশেপাশে যা হচ্ছে তা এখানকার নিত্যদিনের ঘটনা। এমন সময় ওই মেয়ের ঠোঁটে গান আসে কিভাবে? এই বাড়ির প্রত্যেকটা মানুষই এক একটা নমুনা। প্লিজ আয়, এক্ষণ আয়। কিসের বিজনেস মিটিং তোর শালা? দেখিস অনুরাগ, তুই যদি আজকে না আসিস তোর ফটো পোস্টারে ছাপিয়ে আমি সারা শহরে দেয়ালে সেটে দিয়ে আসবো। নিচে বড় বড় করে লিখবো, এই ইফটিজারের থেকে সাবধান। দেখিস তুই। নিজের রুম থেকে বেরিয়ে বোধহয় সাইবান ছাদের দিকে চলে গিয়েছে। ঠাস-ঠুস শব্দ আসলেও এবার আর তার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। সামিয়া ধীরে সুস্থে পায়েস শেষ করেছেন ততক্ষণে। ঘড়ির দিকে তাকিয়ে তিনি উঠে দাঁড়ালেন। হাসপাতালে যাওয়ার সময় হয়ে এসেছে। ঠিক তখনই নিজেকে আর রুখতে পারল না ইরাম। সামনে গিয়ে দাঁড়ালো। খালামণি, কিছু মনে করো না, তুমি গুরুজন। তবুও বলতে বাধ্য হচ্ছি, তুমি অযৌক্তিক কথা বলছো। এমনটা সম্ভব নয়। কেমনটা সম্ভব নয়? সাইবানকে বিয়ে করাটা কেন সম্ভব না? সামিয়ার স্বাভাবিক এবং সুচারু দৃষ্টিতে ইরাম খানিকটা অস্বস্তি বোধ করলো। তারপরে বলল, জি। প্রথমত তোমার মাথায় এমন একটা পরিকল্পনা কিভাবে আসলো সেটাই চিন্তার বিষয়। উপরন্তু আমারও একটা মতামত বলে বিষয় আছে। আলাদিন আর আমি খুবই বেমানান। বয়সে তোর ছোট বলে বলছিস, নাকি পুরুষ সম্পর্কে ট্রমা হয়ে গিয়েছে বলে? ইরাম এক মুহূর্ত চুপ থাকলো, তারপর জানালো, বিষয়টা এমন না। আলাদিনকে আমি ছোটবেলা থেকে দেখেছি। ঈদে, কোরবানে আর কিছু না হোক টুক করে আমাদের বাড়িতে সালামি নিতে চলে যেত। হাতে 2 টাকা ধরিয়ে দিলেও এমনভাবে খুশি হতো যেন ওর নামে আমি চাঁদ তুলে দিয়েছি। এমন একটা স্মৃতি মাথায় গেঁথে আমি কিভাবে ওকে বিয়ে করতে পারি? ওকে আমি ভাইয়ের নজরে দেখে এসেছি। এর বেশি কিছু কোনোদিন ভাবিনি। তবে স্বামী হিসেবে কিভাবে ভাবতে পারি? এখনো ভাইয়ের মতন দেখিস? চটজলদি উত্তর করতে চাইল ইরাম, অথচ কিছুতেই মুখ থেকে হ্যাঁ উত্তরটা বের করতে পারল না। কারণটা খুবই স্বাভাবিক। এত বছর পর নতুন করে দেখা মানুষটা তার পুরাতন আলাদিন নয়। ইরামের স্মৃতিতে সেই আলাদিন আজও ছোটটি। মায়া মায়া মুখ, মুখের দুপাশে খোঁচা খোঁচা সুচালো 2টি দাঁত। কথায় কথায় স্মিত হাসত। বয়সের তুলনায় বেশি বোঝদার ছিল। এই আলাদিনের সঙ্গে সেই আলাদিনের কোনো মিল নেই। প্রাপ্তবয়স্ক সাইবানকে অনেকখানি অপরিচিত লেগেছে ইরামের। তাই অসত্য জবাব সে নিজের খালামণিকে দিতে পারল না। জানি না। ইরামের উত্তর শুনে সামিয়া মুচকি হাসলেন, বললেন, আমাকে যখন গুরুজন মানিস তখন এটাও মাথায় রাখ। আমি যা করছি ঠান্ডা মাথায় জেনে বুঝে এবং ভেবে চিন্তে করছি। সবার ভালোটাই ভাবছি, খারাপ না। রইল বাকি সাইবান। ওকে দেখতে হয়তো ঘাড়তারা বাদরের মতো লাগে, তবে মনটা অবুঝ না। সময় দিয়ে বুঝিয়ে বললে ঠিক বুঝে যাবে। একটু থেমে তিনি আবার যুক্ত করলেন, তবে কাউকেই আমি জোরাজুরি করব না। বিয়ে শাদীর ব্যাপার একেবারে অমতে হওয়াটা খারাপ ব্যাপার। তাই বলছি, তুই তোর পরিস্থিতি ভেবে দেখ। আজকের দিনটা সময় নে, ভালো মতো চিন্তা কর। প্লিজ, যুক্তি দিয়ে ভাবিস, আবেগ দিয়ে না। তোর মতো বুঝতার মেয়ে 2টা হয় না। তুই নিজের আর ইজানের ভবিষ্যৎ ভেবে সিদ্ধান্ত নিস, এটাই আমার কামনা। এরপরে যদি মনে হয় তুই থাকবি না, চলে যাবি, আমি আর তোকে আটকাবো না। আমি হাসপাতালে যাচ্ছি, আসতে রাত হবে। আর ঘরটার মাঝে মাঝে ভূমিকম্পের মতো কেঁপে উঠতে পারে। মনে হবে কেউ বুঝি বুলডোজার চালাচ্ছে। ওটা সাইবানি, ভয় পাস না। ইজানকে দেখে রাখিস। নিজের কথা শেষ করে সামিয়া গটগট করে হেঁটে বাড়ির বাইরে বেরিয়ে গেলেন। গাড়ি গেটের কাছে অপেক্ষা করছে তাকে হাসপাতালে নিয়ে যেতে। ইরাম নিজের জায়গায় থ হয়ে থাকলো। মা নাকি ছেলে, কাকে বেশি আজব বলবে বুঝতে পারল না সে। সারাটা বিকাল ইরাম কাটালো ইজানের সঙ্গে রুম মধ্যে হয়ে। সামিয়া যা বলেছিলেন তাই হয়েছে। ক্ষণে ক্ষণে বাইরে থেকে হম্বিতম্বির শব্দ ভেসে আসতে লাগলো। মাঝে মাঝে আবার 2টো বাইকও এসে হাজির হয়েছে। খুব সম্ভবত সাইবানদের বন্ধুদের কেউ।
তাদের কথাবার্তা অবশ্য সে শোনেনি, শোনার কিংবা জানার ইচ্ছাও নেই। এর চাইতেও গুরুতর একটা কাজ বাকি তার, সিদ্ধান্ত নেয়া। সত্যি বলতে জীবনে বিয়ে করার সকল স্বাদ মিটে গিয়েছে ইরামের। কোনো পুরুষকে তার বিশ্বাস হয় না, বিশেষ করে যদি সেই পুরুষটি দেখতে শুনতে বেশি সুদর্শন হয়। পুরুষ মানুষ সুন্দর হবে আর তাদের মাঝে কোনো ঘাপলা থাকবে না, এমনটা অসম্ভব। তবে ইরানের ভাবনা এখন আর তার নিজের মধ্যে সীমাবদ্ধ নেই। তার সমস্ত চিন্তার কেন্দ্রবিন্দু হলো ইজান। ছেলেকে বুকে নিয়ে দোলাতে দোলাতে ইরাম ভাবল, এই নিষ্পাপ বাচ্চাটাকে একটা চমৎকার এবং আরামদায়ক ভবিষ্যৎ দেওয়ার ক্ষমতা কি তার আছে? এই ৩২ বছরের জীবনটায় সে অর্ধেক জগৎ দেখে ফেলেছে। জীবিকার তাগিদে এমন কোনো কাজ নেই যা সে করেনি। আর কত সে কাজ জারি রাখত যদি তাতে ইজানের ভবিষ্যৎ ভালো হওয়ার নিশ্চয়তা থাকত। কিন্তু এই ৩টা মাস একা কাটাতে গিয়ে সে বুঝেছে সিঙ্গেল মাদারদের জীবন কেমন হতে পারে। যদি হাতে টাকা না থাকে তাহলে তো কথাই নেই, সরকারি সম্পত্তি মনে করে সকালে। নারী এবং পুরুষ মহান সৃষ্টিকর্তা এমনি এমনি সৃষ্টি করেননি, তারা একে অপরের পরিপূরক। না একজন নারী চলতে পারবে একজন পুরুষ ছাড়া, না একজন পুরুষ চলতে পারবে একজন নারী ছাড়া। সমাজের এই অবস্থা শুধুমাত্র এই নারী পুরুষদের অতিরিক্ত লোভ এবং মানসিক বিকৃতির কারণে, আর কিছু না। যদি ইরাম সাইবানকে বিয়ে করে তাহলে সমাজ বিরাট আঙ্গুল তুলবে। তবে তার ইজান হয়তো একটু ভালো থাকবে, একটা সুস্থ সুন্দর স্বাভাবিক পরিবার পাবে। স্বাভাবিক হয়তো না, একটু পাগলাটে পরিবার। তবে দিন শেষে ইরাম বিনা চিন্তায় ইজানের মুখে খাবার তুলে দিতে পারবে। পরের দিন খাবার পাবে কিনা সেই চিন্তা করতে হবে না। আর্থিক এবং সামাজিক নিরাপত্তা, যা এখন খুব করে দরকার ইরামের। তার নিজের ট্রমা, নিজের জীবনের সকল না পাওয়াদের হিসাবের কোনো দরকার নেই এখানে। সামিয়া বাড়িতে ফিরে এলেন সন্ধ্যার পর। কাজ একটু দ্রুতই শেষ করেছেন তিনি, না হলে ফিরতে তার রাত হয়। তবে বাড়ির পরিস্থিতি বিবেচনা করে চলে এসেছেন। ইরাম তখন টেবিলে বসেছে। সুগন্ধ তাকে নাস্তা দিয়েছে, স্যান্ডউইচ, কফি আর সামিয়ার নির্দেশ মতো ফল। ইজানকে দুলিয়ে যাচ্ছে সে, মাত্রই দুধ খাইয়েছে। এখন ছেলেটা তার আবার ঘুমাবে। ঘুমে ঢুলুঢুলু করছে চোখ। ইরাম মৃদু হেসে গুনগুন করে যাচ্ছে, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, আমার কুচু পোষণাটা। ইজানের মুখটা অসংখ্য চুমুতে ভরিয়ে দিল ইরাম। বিনিময়ে ছেলেটার ছোট্ট দুখানা হাত দিয়ে আঁকড়ে ধরল তার গাল। দৃশ্যটি অদূর থেকে নিষ্পলক নয়নে দেখলেন সামিয়া। তার বুকটা ভীষণ উষ্ণতার জোয়ারে টইটুম্বুর হলো। হঠাৎ মৃদু পায়ের শব্দে ইরাম এবং সামিয়া দুজনেই মুখ ঘুরিয়ে তাকালেন। 2 তলার সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো সাইবান। পরনে একটা হাফ হাতা কালো টি শার্ট আর ঢোলা ট্রাউজার। হাফাতা হাওয়ায় তার শক্ত গরনের ফোলা বাহু চোখে পড়ছে স্পষ্টত। টি শার্টের কাপড় বুকের উপর চেপে বসেছে। ভাগ ভাগ করা পেশির গঠন চোখে পড়ছে বেশ। খুব সম্ভবত শরীরচর্চা জাতীয় কোনো কাজ করছিল, তাই এমন রূপ। ইরামের দিকে এক দফাও দৃষ্টি না ফেলে সে সোজাসুজি তাকালো সামিয়ার দিকে। হেই ব্রো। সাইবানের কণ্ঠস্বরটা অতিরিক্ত শান্ত শোনালো, যেটা তার চরিত্রের সঙ্গে বেমানান। চোখ পিটপিট করলো ইমান। এই ছেলে এভাবে কাকে সম্বোধন করলো? হতবাক হয়ে গেল সে যখন নিজের অ্যাপ্রন খুলে চেয়ারে ঝুলিয়ে রাখতে রাখতে সামিয়া উত্তর করলেন, বলো ব্রো। রুমে চলো, তোমার সাথে প্রাইভেট কথা আছে আমার। ওকে, চলো। সামিয়া সাইবানের পিছু পিছু নিচতলার একটা রুমের ভেতর আড়াল হয়ে গেলেন। দরজাটা ঠাস করে লেগে গেল। ইরাম স্তব্ধ হয়ে বসে চেয়ে রইল। সামিয়া পরনের শাড়ির কুচিটা খানিক ঢিলাঢালা করে বিছানায় বসলেন। সাইবান অযথাই শব্দ করে দরজাটা বন্ধ করে সেটায় ঠেস দিয়ে দাঁড়িয়েছে। বুকে দুবাহু ভাঁজ করে রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে জননীকে দেখছে। বল, কি বলবি? আমার টায়ার্ড লাগছে, গোসল সেরে একটা লম্বা ঘুম দিতে হবে। সাইবানের ভ্রুজোড়ায় তীব্র কুঞ্চন সৃষ্টি হলো। বাম ভ্রুতে থাকা পিয়ার্সিং হালকা হলুদাভ আলোয় জলজল করে উঠল। হোয়াটস গোয়িং ইনসাইড ইউর প্রিটি লিটল হেড? হোয়াট ডু ইউ থিঙ্ক মাই বয়? এবার সত্যিই বিরক্ত বোধ করলো সাইবান। হেলান ছেড়ে ভেতরে এগিয়ে গেল সে। মম, প্লিজ ডোন্ট প্লে উইথ মি। আমি আর ছোট বাচ্চা না, কয়েক মাস আগেই 25তম জন্মদিন পালন করেছি। ও, অনেক বড় হয়ে গেছিস। এতটাও বড় হয়নি যে আমাকে বিয়ে দিতে উঠে পড়ে লাগতে হবে তোমার। উঠে পড়ে লাগলাম কোথায়? আমি সির্ফ আমার বাড়ির বউ হিসেবে কাকে পছন্দ করেছি সেটা জানিয়েছি। এতে তুই এত লম্ফচম্প করছিস কেন? কেন করছি তুমি জানো না? আমি আজ অব্দি তোমার একটা কথাও ফেলিনি, তুমি জানো। তবে এটা ফেলে দে, মানা করেছি নাকি? নিজের কপালে আঙ্গুল ঘষে রাগ নিয়ন্ত্রণ করলো সাইবান।
মেজাজ গরম হয়ে যাচ্ছে তার। পান থেকে চুন খসলেই সে গরম তাওয়ার মতো ছ্যাদ করে ওঠে। সেখানে সে এতক্ষণ যাবৎ নিজেকে শান্ত রেখেছে এই বেশি। বাড়ির বউ, মাই ফুট, একটা 32 বছরের ডিভোর্সি মহিলার সঙ্গে একটা পরপুরুষের বাচ্চা। খুব ভালো চয়েস তোমার মম। সাইবান আলাদিন। সামিয়ার শীতলতম কণ্ঠস্বর ভেসে আসতেই সাইবান না চাইতেও সামান্য কেঁপে উঠল। জননীর এই কণ্ঠটা তার বহু অচেনা। কালেভদ্রে কখনো শোনা যায়, তবে তার সম্পূর্ণ নাম নিয়ে ডাকার অর্থ সামিয়া আজ মজার মুহূর্তে নেই। তিনি বাস্তবতায় আছেন। মানুষকে মানুষ হিসেবে সম্মান দিতে না জানলে তাকে নিয়ে কথা বলা বাদ দে। বড় শুধু গায়ে হয়েছিস, চরিত্রে না। কথাটা ভীষণ গায়ে লাগলো সাইবানের। হাতের মুঠো শক্ত করে ফেলল সে। একটা পর মেয়ে, যার এর আগে কোনো হদিস অব্দি ছিল না, হঠাৎ করে উদয় হয়েছে, তার জন্য আজ সে নিজের মায়ের কাছে এইভাবে কথা শুনছে। বিষয়টা মানতে নারাজ তার অন্তর। সামিয়া নিজের বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। ছেলের মুখোমুখি হয়ে বললেন, আমি কেন ইরামকে এই বাড়ির বউ বানাতে চাচ্ছি জানতে চাস তো? বেশ, তবে শোন। বাপ মারা যাওয়ার পর থেকে ইরাম একা হাতে 2 ভাইকে মানুষ করেছে। নিজের পাগল মা, 2টা ভাইয়ের পড়াশোনা, তাদের খরচ, পরিবারের খরচ সব একা হাতে টেনেছে ওই একটা মেয়ে। পরিবারের বড় মেয়ে কিনা, কত কষ্ট করে নিজের পরিবারকে টেনে মানুষ করেছে সেটা তোর আমার নিজের চোখে দেখা। সামান্য সাহায্যটুকু কোনো দিন নেয়নি। শুধু ঈদের সময় উৎসবের নামে কিছু জামা কাপড় দিতে পারতাম ভাগ্নে ভাগ্নিদের। এরপর তো সেটাও বন্ধ হয়ে গেল। আমরাও খোঁজ না ছেড়ে দিয়েছিলাম। তুই দেখেছিস কি অবস্থার মধ্য দিয়ে গিয়েছে মেয়েটা। বিয়ে হলো, বাচ্চা হলো, স্বামীর ঘরটা অবধি শান্তিতে করতে পারলো না। যখন সব হারিয়ে শুধু একটা যক্ষের ধনকে নিয়ে ভাইয়ের বাড়িতে আসলো, তখন ভাইটাও তাকে রাখলো না। এমনই কুলাঙ্গার ভাই, যে মাতৃতুল্য বোন পেলে পুষে বড় করেছে, চাকরি দিয়েছে, তাকে তাড়িয়ে দিতে 2 বার চিন্তা করলো না। একবারও ভেবে দেখেছিস মেয়েটার জীবনে কত কষ্ট? সাইবান নিঃশব্দে শুনল। কোনো কাহিনী তার অজানা নয়, শুধু শেষের অংশটুকু ছাড়া। মুখের রাগের ভাবটা কমে এলেও পুরোপুরি দমল না সে। ঠিক আছে মম, তোমার কথা আমি বুঝতে পারছি। আমিও পাশান না, ওকে। তোমার চ্যারিটি করার ইচ্ছা হয়েছে, করো না। মানা করেছে কি? ইরাম আপুকে ঘরে রাখবে, রাখো। ওনার বাচ্চাকে পালবে, পালো। আমার কন্ট্রিবিউশন চাইলে আমি প্রতি মাসে সেটাও করব। কিন্তু সোজা বিয়ে পর্যন্ত টেনে নেওয়ার মানে কি? সামিয়াকে এবার বেশ অসন্তুষ্ট মনে হলো। চ্যারিটি, কন্ট্রিবিউশন, কবে এত অধপতন হলো তোর? ছোটবেলায় এত ইরামাপু করতিস, জানিস না তার আত্মমর্যাদা কোথায়? তোর মনে হয় আমরা চ্যারিটি করতে চাইলেই সে হাত পেতে দেবে? মধ্যবিত্তকে আর কিছু আল্লাহ দিক বা না দিক, আত্মসম্মানটুকু দেয় ভরে ভরে। হাত পাতার মতো অবস্থায়ও তারা হাত মুঠ করে ঠোঁট কামড়ে লড়ে যায়। ভিন্ন দিকে তাকিয়ে আগের তুলনায় কিছুটা শান্ত গলায় তিনি যুক্ত করলেন, তাছাড়া আমার বাসায় একটা প্রাপ্তবয়স্ক ছেলে আছে, আরেকজন প্রাপ্তবয়স্ক মেয়ে। উপরন্তু ডিভোর্সি খালাতো বোনকে দিনের পর দিন বাড়িতে জায়গা দিলেও সমাজের সমস্যা হয়ে যাবে। খাওয়া পড়া তারা দিক বা না দিক, সালিশটা ঠিকই বসাবে। 32 বছরের একটা মেয়ের সাথে 25 বছরের একটা ছেলেকে বিয়ে দিলে সমাজ সালিশ বসাবে না বলছো? অবশ্যই বসাবে, আরো বড় সালিশ বসাবে। কিন্তু তখন অন্তত আমি গলা চড়িয়ে আমার ঘরের বউয়ের সম্মান বাঁচাতে লড়তে পারবো। শুধুমাত্র ভাগ্নের জন্য এত কিছু করার সুযোগ নেই, বুঝেছিস? বুঝলাম। হঠাৎ করে উল্টো ঘুরে দরজার মাঝে ধরাম করে একটা শক্তিশালী ঘুষি বসিয়ে দিল সাইবান। প্রবলভাবে কেঁপে উঠল চারপাশ। ভয়ানক একটা শব্দ হলো। এটাই বুঝলাম যে বাড়ির একমাত্র ছেলে সবসময় আদরের দুলাল হয় না, মাঝে মাঝে বলির পাঠাও হয়। ভাঙচুরের শব্দ আরম্ভ হলো তৎক্ষণাৎ। সাইবানের হাতের ধাক্কায় শোপিস, দেয়ালের ফটো ফ্রেম সব আছড়ে পড়তে লাগলো মেঝেতে। আমি পারবো না ওনাকে বিয়ে করতে। গলা নিচে, একদম চিৎকার চেঁচামেচি করবি না। পরিস্থিতির জটিলতা বোঝার চেষ্টা কর। ছেলেকে সামলাতে চাইলেন সামিয়া, কিন্তু পারলেন না। তার ছেলের সাক্ষাৎ ঝড়কে কাবু করাটা মুশকিল। আমি কোনো দিন ইরাম আপুকে বিয়ে করব না, কোনো দিন না। আমার কথাটা একবার। না 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 এবং না, নো, নেভার, নেভার এভার ইন মাই লাইফ আই উইল ম্যারি এ সিনিয়র উইম্যান। না পারতে সামিয়া এবার পাল্টা চেঁচিয়ে উঠলেন, ফাইন, করবি না বিয়ে, করিস না, রাখিস না আমার কথাটা, আমার কিচ্ছু যায় আসে না। আমি নিজেরটা আর ইরামেরটা বুঝে নেব, ঠিক আছে?
শুধু এরপর আর কোনোদিন আমার মুখ থেকে তোর কাছে কোনো চাওয়া উচ্চারিত হবে না, এটুকু জেনে রাখিস। সাইবান হঠাৎ করেই জমে গেল, ঝট করে পিছনে ফিরে তাকালো। বহু বছর বাদে সেদিন রাতে প্রথমবারের মতো ছেলের তেজে দৃষ্টির মাঝে অসহায়ত্ব দেখলেন সামিয়া। সারা রাত ঘুম হয়নি ইরামের, ছটফট করেছে সে। দরজার বাইরে থেকে যে চিৎকার চেঁচামেচি সে শুনেছে, এরপর যেভাবে সাইবানকে ঝড়ের বেগে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছে, তাতে শান্তি মেলা ভার। তার জন্য মা ছেলের মাঝে একটা অঘোষিত যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। বিষয়টা খুব খারাপ লেগেছে তার। আজকেই চলে যাবে সে, তাতে যা হওয়ার দেখা যাবে। ইজান বরাবরের মতোই ঘুমাচ্ছে। ভোর রাতের দিকে খাইয়ে তাকে শুইয়েছে ইরাম। ছেলে ঘুমে থাকতেই সে নিজের লাগেজ টেনে ছোট্ট একটা ব্যাগ বের করলো, উপর করে ঢেলে দিল সমস্তটা। দুটো পুরাতন 20 টাকার নোট, সঙ্গে একটা রূপার আংটি পাওয়া গেল। এই আংটিটা তার অতি শখের, বাবার গড়িয়ে দেওয়া শেষ স্মৃতি, শেষ সম্বল। মৃত্যুর আগ অব্দি বস্তুটাকে হাতছাড়া করতে চায়নি সে। কিন্তু ইজানের ঘুমন্ত ছোট্ট মুখটা নজরে আসতেই সিদ্ধান্ত নিতে দেরি হলো না তার। পুরাতন বাটন ফোনটা তুলে কল করলো। ওপাশ থেকে রিসিভ করতেই বলল, হ্যাঁ আমি। আমাকে শুধু 2 দিন থাকতে দেবে? কথা দিচ্ছি কোনো সমস্যা করব না। শুধু ইজানকে ডাক্তার দেখাবো আর নতুন মেজ দেখে উঠে পড়ব। জরুরি দরকার, প্লিজ যদি একটু ব্যবস্থা করা যায়। হ্যাঁ। ও থ্যাঙ্কস, সত্যি অনেক কৃতজ্ঞ থাকলাম। আমি দুপুরের আগে চলে আসব। ওকে, রাখছি। ফোনটা কেটে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলল ইরাম। আগামী 2-3 দিনের জোগাড় হয়েছে। এবার শুধু খালামণিকে বলে কোনো ভালো শিশু বিশেষজ্ঞের সন্ধান নিয়ে ফিরে যাবে। ইজানকে পাতলা কম্বল টেনে ঢেকে কপালে একটা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে এলো ইরাম। সামিয়ার রুমটা নিচতলায়, কিন্তু একদম অপর পাশে। ডাইনিং রুম ঘুরে যেতে হবে। ডাইনিং রুমের ভেতর পা রাখতেই ইরাম থমকাতে বাধ্য হলো, কারণ টেবিলে বসে আছে সাইবান স্বয়ং। ফিরল কখন? ডাক শেষ? মুখ দেখে তো মনে হচ্ছে না। টেবিলে বড় সড়ো একটা আর্ট পেপারে ছড়িয়ে মার্কার দিয়ে খচখচ করে কিছু লিখছে ছেলেটা, অত্যন্ত মনোযোগী দৃষ্টিতে। হাতে ছাড়া ট্যাঙ্ক টপ আর জিন্স পরনে, শার্ট ছিল যেটা ছুঁড়ে ফেলে রেখেছে সোফার উপর। ইরাম না পারতে খানিকটা কৌতূহলী হয়ে কাছের স্বরে উকি দিল। একটা পোস্টার বানিয়েছে সাইবান, তাতে গোটা গোটা অক্ষরে লেখা, প্রফেশনাল হাজব্যান্ড, প্রফেশনাল হাজব্যান্ড। আপনি কি অসহায়? একাকিত্বের ভার বইতে পারছেন না? চান একজন নির্ভরযোগ্য বড়লোক সঙ্গী, যে শুধু আপনাকে কেন, আপনার বাচ্চা কাচ্চা দাদি নানি 14 গোষ্ঠীকে পেলে বসে দেবে? তবে হে রমণী, এই বিজ্ঞপ্তি আপনারই জন্য। আপনার বয়স যত বড়ই হোক না কেন, তার চাইতেও বড় হতে হবে আপনার মন, যেন সেখানে আমার জায়গা হলেও কুমতলবের জায়গা না হয়। আপনাদের সেবায় আমি আছি। প্রফেশনাল হাজব্যান্ড, সাইবান আলাদিন। বুকিং করতে আজই যোগাযোগ করুন এই নম্বরে, প্রফেশনাল হাজব্যান্ড 01... এই প্রথমবারের মতন সদা শান্ত ইরামও আতকে না উঠে পারল না। এই ছেলের মাথা আসলেই নষ্ট, পুরোপুরি নষ্ট। সাইবানের মার্কারের ক্যাপ ঠোঁটে গুজে তার দিকে তাকালো। পরক্ষণে বাঁকা হেসে লাফিয়ে টেবিল থেকে নেমে পড়ল। হেলে দুলে পোস্টার নিয়ে বাড়ির বাইরে চলে গেল। ইরাম না পারতে ছুটে গেল তার পিছু পিছু। বাড়ির বাইরে গেটের কাছের দেয়ালে আঠা দিয়ে সুন্দর করে পোস্টারটা লাগাচ্ছে সাইবান। দারোয়ান একপাশে দাঁড়িয়ে হাঁ করে ঘরের ছেলের কাহিনী দেখছে। ইরাম হাঁপাতে হাঁপাতে পৌঁছালো। আলাদিন, তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে? না তো, আমার মাথা একদম চকাচক আছে। নতুন বিজনেস আইডিয়া পেয়েছি। যদি আমাকে ব্যবহৃত হতেই হয় তবে ভালো মতোই হই। কি বলেন আপু? ইরাম আর সইতে পারল না। এগিয়ে গিয়ে খপ করে সাইবানের একটা হাত পাকড়াও করলো। অপর হাতে সদ্য বসানো পোস্টারটা দেয়াল থেকে ছিঁড়ে উঠিয়ে ছুঁড়ে ফেললো রাস্তায়। ক্রুদ্ধ দৃষ্টিতে দেখল সাইবানকে, যে এই মুহূর্তে বেশ খানিকটা বিস্ময় নিয়ে তার হাতে ধরা নিজের হাতটার দিকে চেয়ে আছে। একটা 32 বছরের ডিভোর্সি মহিলার সঙ্গে একটা পরপুরুষের বাচ্চা নিয়ে খুব সমস্যায় পড়ে গিয়েছো, তাই না? সরি, আই এম সরি। চলে যাচ্ছি, শান্তিতে থেকো তুমি। তবুও জাস্ট স্টপ দিস ননসেন্স, উইল ইউ? ইরামের দৃঢ় কণ্ঠস্বরে সাইবানের চেহারায় অদ্ভুতরে একটা অভিব্যক্তি ফুটে উঠল। পাল্টা বাঁকা হেসে দৃপ্ত গলায় সে বলল, কোথায় চলে যাবেন? লম্পট স্বামীর কাছে? ওয়েল, নট হ্যাপেনিং এনিমোর। হঠাৎ করে আমার অন্যের হক মেরে দেওয়ায় ভীষণ রকম ক্রেভিংস উঠেছে। তা সে হকটা হোক আপনার এক্স হাজব্যান্ডের। পর্ব 5। হাসপাতাল থেকে মাত্রই ফোন এসেছে, জরুরি এক পেশেন্টকে দেখতে হবে। তাই বিশ্রাম অসম্পূর্ণ রেখেই সামিয়া হন্তদন্ত হয়ে নিজের রুম থেকে তৈরি হয়ে এলেন। ড্রাইভারকে কল দিয়ে গাড়ি রেডি রাখতে বলেছেন।
চোখে চশমাটা লাগিয়ে সদর দরজার সামনে যেতেই অদ্ভুত দৃশ্যটা চোখে পড়ল তার। সাইবান এবং ইরাম দুজন পাশাপাশি হেঁটে বাড়ির ভেতর ঢুকছে। সাইবানের মুখটা দেখে অপরাধ বোধ হলো সামিয়ার। গতকাল রাতে ওইভাবে ছেলের উপর চিৎকার করাটা উচিত হয়নি তার। সাইবান তার ইচ্ছায় বিয়ে করতে নাই চাইতে পারে, তবে সামিয়া নিজের মেজাজ হারিয়ে ঠিক করেননি। তাই এত ব্যস্ততার মাঝেও ছেলের মুখোমুখি দাঁড়ালেন। মম সরি। সাইবান থামল, ব্রতুলে জননের দিকে চেয়ে রইল। ইরাম তাদের পাশ কাটিয়ে খানিকটা দূরে সরে দাঁড়ালো। সামিয়া একটি নিঃশ্বাস ফেলে দ্রুত বললেন, আমি জবরদস্তি করে ঠিক করছি না। গতরাতে আমার কি হয়েছিল জানি না, মনে হচ্ছে আমি সঠিকটাই ভাবছি। আবার এখন এটাও মনে হচ্ছে আমি নিজের ছেলের সঙ্গে জোরাজুরি করে ফেলছি। তাই মম সরি। আমি সবার ভালোটা ভাবছি, তবে তোদের কারো মনের কথা ভাবছি না। শুধু চেয়েছি ইজান নামের নিষ্পাপ বাচ্চাটা একটা সুন্দর ভবিষ্যৎ পাক। মমের উপর অভিমান করিস না, তোকে রুষ্ট দেখলে আমার কষ্ট হয়। একটি নিঃশ্বাস ফেলল সাইবান, দুহাত তুলে জননীর কাঁধে রাখল। সরিটা আর মাত্র 2 মিনিট 17 সেকেন্ড আগে বললে ভালো হতো ব্রো। কেন ব্রো? বাঁকা হাসলো সাইবান। এক নজর তির্যক দৃষ্টি নিক্ষেপ করলো ইরামের দিকে। কোর্ট ম্যারেজ করবে নাকি ধুমধাম অনুষ্ঠান করবে? কয়েক মুহূর্ত ইরাম এমনকি সামিয়া অব্দিও প্রতিক্রিয়া করতে পারলেন না। দুজনেই ফ্যালফ্যাল করে অবিশ্বাস মাখা দৃষ্টিতে তাকিয়ে রইল সাইবানের দিকে। বান্দা নিশ্চল, বিনোদিত, যেন এইমাত্র সে কোনো বিস্ফোরণ ঘটায়নি। সামিয়া আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। দুইটা লাফ দিয়ে বসলেন বয়স্ক শরীরেও। বিরাট হাসিতে উজ্জ্বল হয়ে পড়ল তার চেহারা। উত্তেজনা সামাল দিতে না পেরে কাঁপতে কাঁপতে ছেলেকে বললেন, হাসপাতালে পেশেন্ট অপেক্ষা করছে, আমি এক্ষুনি যাচ্ছি। ট্রিটমেন্ট শেষে সবাইকে মিষ্টি খাইয়ে বাসায় ফিরেই প্ল্যানিংয়ে বসবো। লাভ ইউ ব্রো। ওরে পীড়িত রে, সম্পত্তির ভাগটা যেন কপাল ছাড়া না হয়, সেই চিন্তায় সারা রাত ঘুম হয়নি। আপনাকে এখন আমার প্রতি পীড়িত দেখাতে হবে না, শুধু প্রপার্টি পেপারে সাইন করে দিলেই চলবে। ক্লিন ডিল। চোখ টিপ দিল সাইবান। খিলখিল করে হেসে তাকে জড়িয়ে ধরে পিঠে কয়েকটা উৎসাহী চাপড় দিয়ে সামিয়া দ্রুত এগোলেন। বাইরে অপেক্ষা করা গাড়িতে চড়ে বসলেন। খোলা দরজা দিয়ে যতক্ষণ তার গাড়িটা দেখা গেল ততক্ষণ হাসি মুখে চেয়ে থাকলো সাইবান। তারপরেই তার ঠোঁটের হাসিটুকু মুছে গেল, ভর করল গম্ভীরতা। অদূরে দাঁড়ানো ইরামের দিকে ফিরে তাকালো সে। ভাব গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলল, একদম ফালতু চিন্তা মাথায় ঢোকাবেন না। আমি আজ অবধি মমের কোনো কথা অমান্য করিনি, কোনো ইচ্ছা অপূর্ণ রাখিনি। মৃত্যুর আগ অবধি মম মুখ থেকে যা একবার উচ্চারণ করবে তাই আমি তার জন্য করব। এটাই আমার প্রতিজ্ঞা। মম যদি আমার কলিজা কেটে তার পায়ের সামনে রাখতে বলে আমি সেটাও করব। সেখানে আপনাকে বিয়ে করাটা বিশেষ ব্যাপার না। মাথায় রাখবেন, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ অ্যান্ড দ্যাট চাইল্ড। ইরাম নিঃশব্দে শুনে গেল। সাইবান কথাগুলো বলে ডাইনিং টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো। চুপচাপ একটা ব্রেডের প্যাকেট খুলে ফ্রিজ থেকে জ্যামের কৌটা নিয়ে এসে ব্রেডে লাগাতে লাগাতে দ্বিতীয় দফায় বলল, আপনার একটা টাইটেল দরকার, আমি আপনাকে আমার স্ত্রীর টাইটেলটা দেব। ব্যাস এতটুকুই। আপনি আপনার মতো, আমি আমার মতো। আমার পার্সোনাল লাইফে দখলদারি করতে আসবেন না। আমিও আপনার পার্সোনাল লাইফে যাব না। আর ওই বাচ্চাটাকে যত সম্ভব আমার কাছ থেকে দূরে রাখবেন। বাচ্চা কাচ্চা একদম ভালো লাগে না আমার। সারাটা জীবন এসব বইতে। 1 বছর। ইরামের শান্ত কণ্ঠস্বর ভেসে এলো। সাইবান জমে গেল। ব্রতুলে তাকিয়ে দেখল রমণীকে। এক দৃষ্টি তাকিয়ে দেখছে। পার্ডন। ইরাম হেঁটে টেবিলের কাছে এসে দাঁড়ালো, বলল, 1 বছর আলাদিন, বড়জোর 2 বছর। এটুকু সময় তোমাকে, আমাকে আর আমার বাচ্চাকে সহ্য করতে হবে। মানে? আমার তোমার স্ত্রীর টাইটেলের প্রয়োজন নেই। আমার একটা শক্ত ভিত্তির দরকার, আর্থিক এবং সামাজিক, যেটা ঠিক এই মুহূর্তে গড়ে তুলতে আমি অপরাগ। পারবো না যে তা নয়, তবে সময় লাগবে। সেই সময়টায় আমার ছেলে কষ্টে কষ্টে জর্জরিত হবে, সেটা আমি মা হয়ে সইতে পারবো না। খালামণি চাই আমরা বিয়ে করি, তুমি চাও তোমার মায়ের ইচ্ছা পূরণ করতে, আমি চাই আমার ছেলের জীবনটা সহজ করতে। ব্যাস 1-2 বছর দরকার শুধু আমার। কথা দিচ্ছি, যেদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো, যেদিন নিজের একটা শক্ত ভিত্তি করতে পারবো, যেদিন অসহায়ের মতো হাত না পেতে নিজের সামর্থ্যে নিজের ছেলেকে মানুষ করার ক্ষমতা অর্জন করব, সেদিন তোমার জীবন থেকে আমি আর ইজান দুজনেই চলে যাব আলাদিন। যদি তুমি না চাও, আমরা থাকবো না। তুমি তোমার মতো করে বাঁচতে পারবে, মুক্তভাবে। একটা মানবিকতার সম্পর্কের বাঁধন থেকে মুক্তি পাবে। তুমি ছেলে মানুষ। তাছাড়া তোমার যে পরিচিতি এবং চেহারা, তাতে তোমার জন্য ভবিষ্যতে মেয়ের অভাব পড়বে না। ডিভোর্স মেয়েদের জন্য শেষ, কিন্তু ছেলেদের জন্য নতুন শুরু।
আপনি নিজের ক্যারিয়ার গড়তে পারলে আমাকে ডিভোর্স দিয়ে দেবেন ইরাম আপু? হ্যাঁ। না তুমি আমাকে চাও, না আমি তোমাকে চাই, কিন্তু আমার তোমাকে ব্যবহার করতে হবে। কিছুদিনের জন্য হলেও তোমার অনুগ্রহ নিতে হবে। সেজন্য আমি দুঃখিত। আমি পারি না তোমার উপর বোঝা হয়ে বসতে। আমি চাইও না তুমি এমন একটা সম্পর্কের বোঝা আজীবন টেনে যাও যেটা তুমি কোনোদিন মন থেকে মেনে নিতে পারবে না। তাই ভালো এটাই, আমাদের দুজনের উদ্দেশ্য পূরণ হয়ে গেলে ভিন্ন পথে চলে যাওয়া। যদি আমরা এই বিয়েটাকে টিকিয়ে রাখতে না পারি তাহলে ডিভোর্সে সই। এটা আমাদের সিক্রেট কন্ট্রাক্ট, খালামণিকে জানানোর প্রয়োজন নেই। পাক্কা 1 মিনিট সাইবান হাঁ করে ইরামের দিকে চেয়ে রইল। চেহারায় এমন একটা ভাব দেখা গেল যেন এই অট্ট হাসি হেসে উঠবে, অথচ সাইবান হাসল না। সোজা হয়ে দাঁড়িয়ে একটি নিঃশ্বাস ফেলে বলল, বেশ, নট ব্যাড ডিল অ্যাট অল। জীবনের কিছু বছর একটা চ্যালেঞ্জ নিয়ে কাটানো, আই এম অল ইন। সহজাত হাসিটি ফিরে এলো সাইবানের ঠোঁটে। ইরাম এগিয়ে গিয়ে নিজের ডান হাতটা বাড়িয়ে দিল করমর্দনের উদ্দেশ্যে। ডিল? সাইবান জিভ দিয়ে ঠোঁট চেটে তির্যক হেসে খপ করে তার হাতটা ধরল, ঝাঁকিয়ে দিয়ে বলল, পারফেক্ট ডিল। তবে সঙ্গে সঙ্গে ইরামের হাতটা ছাড়ল না সাইবান। ইরাম এক মুহূর্ত যেন কি ভাবল, তারপর বলে উঠল, তবে একটা কথা, আমাদের ডিভোর্স পরের ব্যাপার। এই বিয়ের সময়সীমা চলাকালীন আমার কিছু শর্ত আছে, সেসব তোমাকে মেনে চলতে হবে। ওহ, আমি এখন সত্যিই বুঝতে পারছি না আপনি আমার অনুগ্রহ নিচ্ছেন নাকি আমি আপনার। সব ফরমাইশ ইচ্ছা আপনি জাহির করে যাচ্ছেন তখন থেকে। আমারটার কি হবে? তোমারটাও শুনবো আমি, আগে আমারগুলো শোনো। ইরামের হাতটা এতক্ষণে ছাড়ল সাইবান। বুকে দুবাহু বেঁধে একই সাথে বিনোদন এবং মনোযোগ নিয়ে তাকালো। ইরাম একটি দীর্ঘ প্রশ্বাস টেনে শুধালো, প্রেম করো? প্রেমিকা আছে? সাইবান কেশে উঠল। গলায় মাছের কাঁটা আটকে গিয়েছে তার এমন ভঙ্গিতে কয়েকবার গলা খাঁকড়ি দিয়ে বলে উঠল, WTF! ফেল ফেল করে চেয়ে রইল ইমান। WTF কি? মাথা ঝাঁকালো সাইবান। কিছু না, আপনার মতো মিলেনিয়াল এসব বুঝবে না। আচ্ছা, তাহলে বলো, প্রেম করো? করেছো কখনো? রীতিমতো হাতের আঙ্গুলের কর গুনতে আরম্ভ করলো সাইবান। ক্লাস 6 একটা, ক্লাস 8-এ ব্রেকআপ, ক্লাস 8-এর শেষে আরেকটা, ক্লাস 9-এ একটা, ক্লাস 10-এ SSC জ্বালায় পারিনি, কলেজ লাইফে 6 মাস করে 4টা, এরপর হয়েছে, আর বলতে হবে না, থামো থামো। ইরামের গাল দুটো লাল হয়ে উঠেছে। কি আজব চিজ, এইভাবে নির্দ্বিধায় প্রেমিকার ফর্ত দিয়ে যাচ্ছে তার সামনে। কয়টা হলো? ইরাম গোনার সময়ও পায়নি। মাথা ঝাঁকিয়ে নিজের অযাচিত লজটুকু ঝেড়ে সামান্য কণ্ঠ পরিষ্কার করে সে জিজ্ঞেস করলো, অতীতের লিস্ট দিতে হবে না, এখন করো নাকি সেটা বলো। বিরাট হাসলো সাইবান। এক কামড়ে গোটা একটা পাউরুটি মুখে ঢুকিয়ে দিয়ে চিবুতে চিবুতে জানালো, এখন একটা সিচুয়েশনশিপ চলছে, আর একটা বেঞ্চিং। মাথাটা চক্কর দিয়ে উঠল ইরামের। হায় খোদা, নিজেকে বুড়ি দাদি মনে হচ্ছে তার সাইবানের সামনে। আজকালকার ছেলেমেয়েরা এসব কোন ভাষায় কথা বলে? সাইবান কত সালে যেন জন্ম নিয়েছে? 2001 হয়তো। এদের জেনারেশনের একটা নাম আছে, কি যেন বলে? গেঞ্জি না তুমি? সাইবানকে ভয়ানক মাত্রায় অপমানিত মনে হলো। দু হাত দুদিকে শাহরুখ খান স্টাইলে ছড়িয়ে ঝাঁকিয়ে এসে জোর গলায় বলল, জেন জি, নট গেঞ্জি, ইউ অশিক্ষিত মিলেনিয়াল। সাইবানের অতি নাটকীয় প্রতিক্রিয়ায় ইরামের হাসি পেয়ে গেল। স্মিত হেসে সে দু হাত আত্মসমর্পণের ভঙ্গিতে তুলে পড়ল, সরি সরি, আসলে আমি সোশ্যাল মিডিয়ায় তেমন অ্যাক্টিভ না, তাই আধুনিক জিনিসপত্র থেকে বহু দূরে। মুখে মুখে গেঞ্জি শব্দটাই শুনেছি। গেঞ্জি হবে ওদের বাপ। আমরা প্রাউড জেনজি। আমাদের মতো তেজি জেনারেশন এই পৃথিবী 5বার ধ্বংস হয়ে নতুনভাবে সৃষ্টি হলেও পাবে না, বুঝেছেন? বুঝেছি বুঝেছি, ইরাম হাসি চাপা দিয়ে ব্যক্ত করলো। এবার বলো, এই সিচুয়েশনশিপ জিনিসটা কি? আমাদের সময় শুধু রিলেশনশিপ হতো। এতক্ষণ একটু ঠান্ডা হয়েছে সাইবান। টেবিল থেকে বোতল তুলে ঢকঢক করে গিলে নিয়ে সে উত্তর করলো, ওসব আপনাকে বুঝতে হবে না আপু, আপনি আপনার কথা বলুন। আমার প্রেম প্রীতের হিসাব নিয়ে কি বলতে চাইছিলেন? এবার শান্ত অথচ দৃঢ় গলায় ইরাম বলল, হয়তো আমাদের বিয়ের মেয়াদ থাকবে, তবে বিয়েটাকে আমরা দুজনেই সম্মান করব আলাদিন। তুমি চেয়েছো তাই আমি কখনো তোমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করব না। তবে যতদিন তুমি আমার নামে কালেমার বন্ধনে থাকবে ততদিন সংযত হয়ে চলবে।
দ্বিতীয় কোনো নারীর ব্যাপারে যেন আমি না শুনি, না বুঝি। বাকি সব দিক দিয়ে তুমি স্বাধীন, কিন্তু এই এক নারী ঘটিত ব্যাপার যেন না ঘটে। ক্লিয়ার? আর ইউ জেলাস, মাই ডিয়ার আপু? থমকে গেল ইরাম। সাইবানার চেহারা পাল্টে গিয়েছে, তাতে অদ্ভুতরে এক অভিব্যক্তি দেখা যাচ্ছে। অত্যন্ত ধীরে সময় নিয়ে শিকারের ভঙ্গিতে হেঁটে হেঁটে টেবিল ঘুরে ইরামের সামনে এলো সে। ইরাম একটি ঢোক গিলল না পারতে। কাছে থেকে সাইবানের শারীরিক গঠন আরও স্পষ্ট বোঝা যাচ্ছে। ছেলেটা জিম করে, শরীরের মাংসপেশি বেশ ফোলা এবং শক্তিশালী। টপের টাইট কাপড়ের উপরে খাঁজকাটা পেশির গাঁথনি প্রকাশ পাচ্ছে। ইরাম হয়তো বয়সে বড়, তবে সাইবানের ভারী পুরুষালী কাঠামোর সামনে সে একটা পাটকাঠি বাদে আজ কিছুই না। তার গলা সামান্য কেঁপে উঠল যখন সে প্রতিবাদ করতে চাইল। জেলাস হব কিসের জন্য? তোমার মাথা খারাপ? আমি তো শুধু। শেষ করার সুযোগ ইরাম পেল না। সাইবান হঠাৎ করে ঝুঁকে এলো, টেবিলের দুই পাশে নিজের দুটি হাত রেখে ইরামকে মাঝখানে আবদ্ধ করে ফেলল। ইরামের ফিনফিনে পাতলা শরীরের উপর নয়ে আসতেই রমণী সরতে চাইল। টেবিলের উপর রীতিমতো আধশোয়া হয়ে পড়ল। সাইবানের চোখে তাকাতে পারছে না সে। একটা ধমক দিবে নাকি ছেলেটাকে? সাইবানের ঠোঁট জুড়ে তীর্যক হাসি। একটি হাতের আঙ্গুল তুলে সে বিব্রত হয়ে যাওয়া ইরামের শুকনো মুখের পাশ থেকে একগুচ্ছ চুল সরিয়ে কানের পিছনে গুজে দিল। আপনি যদি পজিটিভ হন, আমি ওভার পজিটিভ ইরাম আপু। আমি ওভার প্রোটেক্টিভ, ওভার জেলাস, ওভার থিঙ্কার, ওভার টক্সিক, ওভার এভরিথিং। আমি আমার সিচুয়েশনশিপের কাছ থেকে অন্য ছেলেদের 300 হাত দূরে রাখি। তাহলে আমি আপনার সঙ্গে কি করতে পারি বলুন তো? নিঃশ্বাস আটকে ফেলল ইরাম। এতটা কাছ থেকে সাইবানের চোখে চোখ পড়তেই সে আটকে গেল। ছেলেটার কথা মন্ত্রের মতো। সম্মোহিত হয়ে যেতে হয় তাতে। ব্রুর উপরে পিয়ার্সিংটা জলজল করে উঠল তার। জিভ গালে ঠেকিয়ে ভীষণ রকমের অদ্ভুত এক ভঙ্গি করল সে। ইরামের চোখে চোখ রেখে ঘোষণা করল, আই এম নট এ রেড ফ্ল্যাগ, আই এম এ ড্যাম ব্ল্যাক ফ্ল্যাগ। লাল পতাকা, কালো পতাকা, এসবের অর্থ ইরামের জানা নেই। ছেলেটা আবার গেঞ্জি। জেনজি মার্কা কথা বলছে। তবে ইরাম চাইলেও কিছু বলতে পারল না। ঠোঁট নড়ল ঠিকই, কিন্তু শব্দ বেরোলো না। সাইবান তার এতটা কাছে ঝুঁকে এলো যে তাদের দুজনের মাঝে শুধু ইঞ্চি কয়েকের ব্যবধান রইল। অজান্তেই ইরাম টেবিল ম্যাট আঁকড়ে ধরল দুহাতে। আমার জন্য পরনারী নিষিদ্ধ হলে আপনার জন্য পরপুরুষ নিষিদ্ধ, ঝুঁকিপূর্ণ, বিপজ্জনক, হানিকারক, হারাম। একটু থেমে একটি হাতে অত্যন্ত আলতোভাবে ইরামের গাল ছুঁয়ে দিয়ে সাইবান দৃঢ় গলায় বলল, যতদিন আলাদিনের জীবনে থাকবেন ততদিন আলাদিনের হয়েই থাকবেন। মনের ভেতর কোনো জঙ্গলের অবশিষ্টাংশ থাকলে জঙ্গলটা উজাড় করার দায়িত্বটাও এই আলাদিনের। পর্ব 6। ঘুম থেকে উঠেই মায়ের জন্য চেঁচিয়ে কেঁদে যাচ্ছে ইজান। সবেমাত্র বাথরুমে ঢুকেছিল ইরাম ফ্রেশ হতে। বাচ্চার কান্নার আওয়াজে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো। বিছানার একদম মাঝখানে কাঁথায় মোড়ানো ইজানের নাজুক শরীরটা ছটফট করছে। ছোট হাত দুখানা ছুঁড়ে ছুঁড়ে মাকে কাছে পাওয়ার দাবি পেশ করে যাচ্ছে। ইরাম দ্রুত বিছানায় গেল, ছেলেকে কোলে তুলে বুকে চেপে দোলাতে লাগলো। এই যে আম্মু এখানে আছি বাবা, দেখি দেখি দেখি। কাঁদে না আমার প্রিন্স, তুমি স্ট্রং বয় তাই না? আম্মুর স্ট্রং ব্রেভ বয়। ইজানার মুখে অসংখ্য ছোট ছোট আদরে চুমু দিতেই ছেলে শান্ত হয়ে এলো। ইরামের গালে গাল ঠেকিয়ে বুঝি জননীর শরীরের উষ্ণতায় নিজেকে ভোলালো। মুচকি এসে ইরাম ছেলেকে শুরুতে কিছুটা দুধ খাইয়ে নিল। মাত্রই ঘুম থেকে উঠেছে যেহেতু, আবার এখনই ঘুমাবে না। খানিকটা সতেজ বাতাসে থাকলে ভালো লাগবে, এই ভাবনা চিন্তা থেকেই ইরাম পরনের সালোয়ার কামিজের ওড়নাটা ঠিকঠাক করে নিয়ে ছেলেকে সুন্দর করে নতুন একটি কাঁথায় পেঁচিয়ে গেস্ট রুমের বাইরে বেরোলো। সামিয়া হাসপাতাল থেকে ফেরার সাথে সাথে আবার বাইরে চলে গিয়েছেন। কিচেন ভর্তি কেজির পর কেজি মিষ্টির প্যাকেট। তার চেহারায় অকৃত্রিম খুশির ঝিলিক ছিল সবসময়। ছেলের বিয়ে নিয়ে উৎসাহের কোনো কমতি নেই। সিদ্ধান্ত হয়েছে বাড়িতেই ছোটখাটো একটা অনুষ্ঠান করে আঁকতে হবে সাইবান আর ইরামের। একা হাতে সব আয়োজনে ছুটোছুটি করছেন তিনি। সাইবানও সকাল থেকে বাড়িতে ছিল না, এখন ফিরেছে কিনা ইরামের জানা নেই। ছেলেকে কোলে নিয়ে লিভিং রুমের দিকে যেতে যেতে একবার সকলের ঘটনাগুলো মনে করলো ইরাম। সাইবানের বলা কথাগুলো এখনো কানে বাজছে তার। ছেলেটা এমনভাবে কথা বলল কেন? ইরাম কোনো হিংসা থেকে সাইবানকে পরনারীর সম্পর্কে বলেনি। যে ট্রমার মধ্য দিয়ে অরণ্য তাকে নিয়ে গিয়েছে, সেই ট্রমা দ্বিতীয়বার মোকাবেলা করার মতন শক্তি তার নেই। সাইবান আজকালকার ছেলে, উপরন্তু ইরাম এখনও ছেলেটাকে ঠিক বুঝে উঠতে পারছে না। ছোটবেলার সাইবানের সঙ্গে আজকের সাইবানের ফারাক যোজন যোজন।
ভরসা নামক গুণটি বিলুপ্ত হয়ে গিয়েছে তার মন থেকে। কিন্তু সাইবান তার একটা বাস্তবসম্মত অনুরোধের ভিত্তিতে এমন প্রতিক্রিয়া কেন করলো? সে কি ইরামের সাথে মজা নিতে চাইছে? হতে পারে। ছেলেটাকে বুঝতে আরো অনেক কাঠখড় পোড়াতে হবে তাকে। লিভিং রুমের কাছাকাছি পৌঁছাতেই ইরাম টের পেল ভেতরে মানুষের উপস্থিতি আছে। আজ কি রাত মাজা হুসন কা আঁখো সে লিজিয়ে, মিউজিকের আওয়াজে গমগম করছে লিভিং রুম। ইরাম ইজানকে কোলে নিয়ে ঢুকতে গিয়ে করিডোর থেকে খেয়াল করলো সোফায় বসে বেশ আয়েশ করে টিভিতে গানের ভিডিও দেখছে সাইবান। বাইরে থেকে ফিরেছে, পোশাকে বোঝা যাচ্ছে একটা সাদা শার্ট আর কালো জিন্স পরনে, শার্টের বোতামগুলো খোলা, তাতে উন্মুক্ত বুক দেখা যাচ্ছে। লিভিং রুমের হলদেটে আলোয় রোমহীন চন্দন ফর্সা ত্বক চিকচিক করছে। ইরামের কোলে ইজান কুই কুই করে উঠল। পর্দার দিকে তাকানোর সুযোগ তার হলো না। এই যে বাবাটা, আম্মু তোমাকে ঘোরাতে নিয়ে যাচ্ছি। ইজানের কানে বিড়বিড় করতে করতে সে লিভিং রুমে পা রাখতেই সোফা থেকে দৃশ্যটা খেয়াল করলো সাইবান। এক হাতে রিমোট ধরে পা ঝোলাচ্ছিল সে। তৎক্ষণাৎ রিমোটটা তাক করলো টিভির দিকে। বিদ্যুৎ গতিতে ঘটনাটা ঘটলো। ইরাম দেখতেও পেল না কি হয়েছে, শুধু শুনতে পেল গানটা বদলে গিয়েছে। এখন টিভিতে ভাসছে কিছু কার্টুন আর বাজছে বেবি শার্ক ডু 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 ডু, বেবি শার্ক ডু 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 ডু। ব্রু উঁচু করে ফেললো ইরাম। সাইবানের চেহারা একটা ভীষণ বিরক্তি দেখা যাচ্ছে। আপন মনে কি যেন বিড়বিড় করে যাচ্ছে ঠোঁট নাড়িয়ে। মন্তব্য করবে না করবে না করেও করে বসলো। কি ব্যাপার, গানটা বদলালে কেন? চাইল্ড ফিল্টার মেরেছি। শান্তি আছে নাকি এই বাড়িতে আর? এই বাড়ির শান্তির মা পটল তুলেছে, আর কিছুদিন পর বেগুনও তুলে ফেলবে। ইজানের অবশ্য গানের দিকে কোনো মনোযোগ নেই। সে জননীর বুকে চুপটি করে লেপটে আঙ্গুল চড়ছে। ভাইজান সুন্দর সুন্দর মাইয়া মানুষের নাচন কোদন দেখতে পারতেছে না তো, এই জন্য চেতে গেছে। কথাটি ভেসে এলো সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একজন মানুষের তরফ থেকে। সুগন্ধা হাতে কফির মগ নিয়ে হেলে দুলে কিচেন থেকে বেরিয়ে আসছে। তার চেহারায় ডোন্ট কেয়ার ভাব। ঠাস করে কফির মগটা সে সাইবানের সামনে টি টেবিলের উপর রেখে দিল। এতক্ষণ রাগ দেখা না গেলেও এবার সত্যি সত্যি তেতে উঠল সাইবান। ইউ জরিনার আম্মা সুকিনা, কত বড় সাহস তোর! মুখে গু পড়বে তোর, মুরগির জামাই মোরকের পাতলা পাতলা গু। সুগন্ধা বিপরীতে নিজের লম্বা চুলে একটা ঝটকা দিয়ে আবার উল্টো ঘুরে গেল, যেন সাইবান এক প্রকার তার মালিক নয়, বরং নগণ্য কোনো অস্তিত্ব। এবারে সবারই মাথায় সমস্যা, ইরাম ভাবল মনে মনে। তবে তাদের ঝগড়াঝাটি স্থায়ী হওয়ার সুযোগ পেল না। খোলা সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেন সামিয়া, হাতে এক গাদা ব্যাগপত্র। তার অনুসরণে করিম। ওই লোকটার হাত মাথায় কাঁধে ব্যাগ ঝুলছে। শপিং করে এসেছে স্পষ্ট। দ্রুত প্রতিক্রিয়া করলো ইরাম। হুট করে সাইবানের দিকে ইজানকে এগিয়ে দিয়ে বলল, ধরো তো একটু। ছিটকে দূরে সরে গেল সাইবান। ইস, ছি! ইজান ছোট মুখটা ঘুরিয়ে জিভ বের করে সাইবানের দিকে ডাগর ডাগর চোখে চেয়ে রইল। ওই বড় বড় টলটলে জীবন্ত দিঘির ন্যায় দৃষ্টি দেখে একটি শক্ত ঢোক গিলল সাইবান। ইয়াল্লাহ, ইয়াল্লাহ তুমি রহম করো, ও মাবুদ, শক্তি দাও, ধৈর্য দাও, টাকা দাও। কাপা কাপা দু হাত বাড়িয়ে ইজানের কাঁথায় মোড়ানো ছোট্ট শরীরটা কোনো মতে সাইবান ধরেছি কি ধরেনি। ইরাম ছুটে চলে গেল সামিয়ার কাছে। আর চোখে সেদিকে চেয়ে সাইবান দৃষ্টি ফেরালো দু হাত টান টান করে শরীরের থেকে এক হাত দূরে ধরে রাখা ইজানের দিকে। শক্ত একটি ঢোক গেল সে। নিঃশ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠেছে তার। যে কোনো মুহূর্তে প্যানিক অ্যাটাক করতে পারে। ইজানের কাদার মতো নরম শরীরটা বুঝি তার বিশাল দুই হাতের আঙ্গুলের ফাঁক গলে পড়ে যাবে। মাথা কাত করে বাচ্চাটার চোখে চোখ রাখলো সাইবান। অদ্ভুতভাবে ইজান একটুও কাঁদল না, বরং সাইবানকে নকল করে নিজের ছোট্ট মাথাটাও কাত করলো। আঙ্গুল চুষতে চুষতে তাকিয়ে রইল গোল গোল চোখে। আপনি আঙ্গুল খাচ্ছেন কেন? নিয়মিত নিজের মায়ের মাথাটা খাবেন। সাইবানের কণ্ঠে ইজান দুই পা নেড়ে সামান্য ঝটকা দিয়ে উঠল। ফোকলা দাঁতের মারি দেখিয়ে হাসলো নাকি বিদ্রুপ করলো বোঝা দায়। আরেকটু হলে সাইবান তাকে ফেলেই দিচ্ছিল, কিন্তু স্বয়ংক্রিয়ভাবে তার হাত দুটো ইজানকে কাছে টেনে বুকের উপর রাখল। শার্টের বোতাম খোলা থাকায় তার তপ্ত ত্বকের সরাসরি সংস্পর্শে ইজান গুটিসুটি দিয়ে একদম বুকের সঙ্গে লেপটে গেল। ব্রু উঁচু হলো সাইবানের। মহাবিস্ময় নিয়ে তাকিয়ে রইল নিজের বুকে ঠেকিয়ে রাখা নগণ্য প্রায় অস্তিত্বটিকে। তার হাতের তালু ইজানের সমস্ত পিঠের সমান। বিষয়টা একই সঙ্গে বিস্ময়কর এবং উপভোগ্য। এত ছোট মানুষ হয়, এ তো জ্যান্ত একটা পুতুল। মুচকি হাসি ফুটল সাইবানের ঠোঁটে। অজান্তেই দুই পা নাড়িয়ে ইজান সমেত শরীর দোলাতে দোলাতে সে টিভির কাছে গিয়ে দাঁড়ালো। তখনও বাচ্চাদের গানটা বেজে চলেছে, অথচ ইজানের ওই গানের প্রতি বিন্দু মাত্র আগ্রহ নেই। সে সাইবানের বুকের মাঝে কিলবিল করে যাচ্ছে। নতুন পরিবেশ, নতুন মানুষ চিনেছে তার মস্তিষ্ক।
বাচ্চা ফিল্টার তোর পছন্দ না? তাহলে কি পছন্দ? বেলি ডান্স দেখবি? আই। মৃদু একটা শব্দ করে কৌতূহলী চেহারায় ফ্যালফ্যাল করে চেয়ে রইল ইজান। সাইবান অন্য হাতে ধরা রিমোটটা দিয়ে গানটা বদলে আগের গানে ফিরে গেল। সমস্ত লিভিং রুমে বেজে উঠল, থোড়ি সি ফুরসত ভি মেরি যা, কাভি বাহো কো দিজিয়ে, আজ কি রাত মজা হুস্ন কা আঁখো সে লিজিয়ে। অদ্ভুত হলেও সত্য, গানের বিটের সঙ্গে সঙ্গে ইজান চোখ ঘুরিয়ে টিভির পর্দার দিকে তাকালো। চোখে মুখে একটা নিদারুণ আকর্ষণ ফুটল তার। ছোট্ট শরীরটা মিউজিকের তালে তালে নড়ে উঠল। মাথাটা ঝুলিয়ে ঝুলিয়ে ইজান ছোট্ট হাত দুখানা নাড়তে লাগলো। আই আ বিরাট এক তির্যক হাসিতে ছেয়ে গেল সাইবানের সমস্ত মুখমণ্ডল। তু তো মেরে সে ভি বড়া কামিনা নিকলা ইয়ার। জিও মাম্মা, আয় নাচি, ইয়ে। উই উই। এক হাতে ইজানকে ধরে রেখে আরেক হাত ঘুরিয়ে ঘুরিয়ে লাফাতে লাগলো সাইবান। তার ভয় ডর সব ভেঙে গিয়েছে। সামিয়া আর ইরাম দুজনেই তখন সবেমাত্র কথা বলতে বলতে রুমের মাঝখানে এসে পৌঁছেছে। সামনের বিপজ্জনক দৃশ্য দেখে আঁতকে উঠল ইরাম। সামিয়ার হাত থেকে যে শপিং ব্যাগগুলো সে সাহায্য করার উদ্দেশ্যে নিজের হাতে নিয়ে নিয়েছিল, সেগুলো ঝরঝর করে পড়ে গেল মেঝেতে। উদ্দাম লাফিয়ে চলছে সাইবান, সিটি বাজাতে বাজাতে। তার বুকে লেপ্টে থাকা ইজান একটা হাত আঁকড়ে ধরে দন্তহীন মাড়ি দেখিয়ে হাসতে হাসতে অতি উৎসাহ নিয়ে টিভির পর্দায় তাকিয়ে আছে। আলাদিন! ইরাম শঙ্কায় ছুটে যেতে নিল, কিন্তু পিছন থেকে সামিয়া তার একটা হাত আঁকড়ে ধরে ফেললেন। আটকাস না, বন্ডিং হতে দে। দ্বিধায় থেমে গেল ইরাম। বিচলিত দৃষ্টিতে সামিয়ার দিকে ফিরে তাকালো। মুচকি হেসে তিনি আশ্বাস দিলেন, চিন্তা করিস না, আমার সাইবান অতটাও কেয়ারলেস না। যেন সামিয়ার উক্তিকে কটূক্তি করতে তৎক্ষণাৎ সাইবানের ভয়ঙ্কর রকমের আর্তনাদ ভেসে এলো। আ হেগে দিয়েছে। ফারাক্কা বাঁধ খুলে হেগে ভাসিয়ে দিয়েছে পোটলাটা। ইয়াক! হাসার জন্য তো বুঝাই গেল না। আচ্ছা, আবার পড়ি। হেগে দিয়েছে, ফারাক্কাবাদ খুলে হেগে ভাসিয়ে দিয়েছে পোটলাটা। ইয়াক! ঝট করে মাথা ঘুরিয়ে ইরাম এবং সামিয়া দুজনেই দেখলেন ইজানকে জড়ানো কাঁথাটা ভিজে আছে। সাইবানের খোলা বুকের উপর জলজল করছে বাদামি বর্ণের তরল মানব শিশু বর্জ্য। টলে উঠল সাইবান। ইরাম আর থামতে পারল না, দৌড়ে গিয়ে কাঁথা সমেত ইজানকে নিজের কোলে তুলে নিল। কিন্তু ততক্ষণে কাজ যা হওয়ার হয়ে গিয়েছে। সাইবান টিভি ক্যাবিনেট আঁকড়ে ধরল নিজের পতন ঠেকাতে। চেহারাটা বিকৃত হয়ে গেল তার ঘৃণায়। ওয়াক ওয়াক! সরি, একটু আগে দুধ খাইয়েছি তো। হাতের কাছে কিছু না পেয়ে নিজের গলার ওড়নাটা দিয়েই সাইবানের বুক মুছতে লাগলো ইরাম। কাপড়টা টেনে নিয়ে নিজের শরীর ঘষতে ঘষতে লাল টকটকে বানিয়ে সাইবান খেপিয়ে উঠল। পোটলার ঘরে পোটলা, ফরজ নফল ওয়াজিব সব গোসল দিতে হবে আমাকে। দেখিস তুই আর যদি কোনোদিন তোকে কোলে। ওয়াক ওয়াক! সব কিছু ফেলে মুখ চেপে ধরে ছুটতে ছুটতে সাইবান 2 তলায় উঠে গেল। সেখানের করিডোরে বেসিন আছে। দূর থেকেও তার বমি করার শব্দ ভেসে আসতে লাগলো স্পষ্ট। ঝড় একটু শান্ত হতেই সামিয়ার অট্টহাসির শব্দ ভেসে এলো। আমার নাতি একদম বাপের উপর গিয়েছে জানিস। সাইবানের বাবা যখন ওকে প্রথম কোলে তুললো, হিসু করে লোকটার জামা কাপড় ভাসিয়ে দিয়েছিল। লোকটার মুখে ঢুকে গিয়েছিল। হায় খোদা! এরপর 10 দিন সাইবানকে কোলে নেয়নি আর। ইরাম এত সব কিছুর মাঝে হাসবে নাকি আফসোস করবে বুঝতে পারল না, কিন্তু বুকের ভেতর ভর করা উষ্ণতাটা তাকে বুঝিয়ে দিল বহুদিন বাদে সে একটুখানি সুখ সুখ অনুভূতি টের পাচ্ছে। পরদিন সকালে ইরামের ঘুম ভাঙল মৃদ গোলযোগের কারণে। বিছানায় শটান উঠে বসলো, ঘড়ির দিকে তাকালো। সকাল 9:30 বাজে। ইজান গতকাল রাতে অনেকবার জেগে উঠেছে। তার যত্ন নিতে নিতে ভোরের দিকে ঘুমানোর সুযোগ পেয়েছে ইরাম, যার কারণে এত তার দেরি হয়ে গিয়েছে। বাইরে থেকে উত্তেজিত কণ্ঠস্বর ভেসে আসছে, অচেনা। ইরাম বসে থাকতে পারল না। ঘুমন্ত ছেলের দুপাশে 2টি কোলবালিশ দিয়ে সুরক্ষিত করে নেমে পড়ল। মুখ ধুয়ে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কুচকে দেওয়া আঁচল ঠিক করে সে বাইরে বেরোলো। 2 হাতে চুলে আঙ্গুল চালিয়ে খোপা বাঁধতে বাঁধতে যখন সে হলঘরে এসে পৌঁছালো, তখন দৃশ্যটি চোখে পড়ল। জর্জেটের শাড়ি পরনে এক সুদর্শনার রমণী দণ্ডায়মান। স্ট্রেট সিল্কে চুলগুলো পিঠ ভাসিয়ে নেমে গিয়েছে কোমরের নিচ অবধি। চেহারায় একই সাথে মায়া এবং কঠোরতা। হাতে রেশমি চুড়ি। খানিকটা নতুন বউ ধরনের প্রভাব আছে ভেতরে। সামিয়ার সঙ্গে বাঘ বিতণ্ডায় লিপ্ত হয়েছে সে। মম, তুমি সাইকে এভাবে জোর করতে পারো না। তুমি জানো না ও কোন লেভেলের সাইকো?
তুমি একবার ফেক মুক্তা কিনে স্ক্যামড হয়ে গিয়েছিলে বলে ওই দিনই সোজা কক্সবাজারে গিয়ে মুক্তা ব্যবসায়ীদের সাথে সাগরে গিয়ে নিজে থেকে ঝিনুক আহরণ দেখে বেছে বেছে আসল মুক্তা নিয়েই ফিরেছিল। মনে নেই তোমার? টানা 7টা দিন ওর কোনো হদিসই পাইনি আমরা। আর তুমি এই ছেলের সামনে উচ্চারণ করো বিয়ের কথা। ও তো সেটা করবেই। চিৎকার করিস না সারিকা, এটা ভদ্রলোকের বাড়ি, আর একটা ছোট বাচ্চা আছে ঘরে। বাচ্চা মাই সারিকা প্লিজ শান্ত হও। সারিকাকে থামাতে এতক্ষণ পাশে দাঁড়ানো দীর্ঘদেহী পুরুষটি এগিয়ে এলো। ধূসর বর্ণের স্যুট পরনে, চোখে মুখে ভাব গাম্ভীর্য এবং নমনীয়তা, উজ্জ্বল দৃষ্টি। সারিকার কাঁধে হাত রাখল সে। এই পুরুষটিকে না চিনলেও রমণীকে চিনতে বেগ পোহাতে হলো না ইরামের। সাইবানের একমাত্র বড় বোন সারিকা বিনতে আহমদ। ইরামের যতদূর মনে পড়ে একে অপরের সাথে 2 কি 3 বছরের ব্যবধান তাদের। যতদূর শুনেছে গত বছর সারিকার বিয়ে হয়ে গিয়েছে। তাহলে পুরুষটি হয়তো তার স্বামী। ইরাম খানিকটা ইতস্তত করল, কিন্তু ততক্ষণে সামিয়া তাকে দেখে ফেলেছে। তাই পালিয়ে না গিয়ে ইরাম ভেতরে ঢুকলো। মোলায়েম গলায় বলল, কেমন আছো সারিকা? বহুদিন বাদে তোমায় দেখলাম। সারিকা শটান ঘুরে দাঁড়ালো। ইরামকে দেখেই তার চোখ মুখ বিতৃষ্ণায় ছেয়ে গেল। কাপ থেকে পুরুষটির হাত ঝটকা দিয়ে সরিয়ে সে হনহন করে হেঁটে এসে ইরামের মুখোমুখি দাঁড়ালো। ফালতু পেঁচাল বাদ দাও ইরাম আপু, তোমার লজ্জা করে না নিজের হাঁটুর বয়সে একটা ছেলের ঘাড়ে চেপে বসতে? হোয়ার ইজ ইউর সেলফ রেসপেক্ট? ইরাম বাকরুদ্ধ হয়ে গেল। সারিকা মেয়েটা খারাপ না। ছোটবেলায় যতটুকু দেখা সাক্ষাৎ আর কথাবার্তা হয়েছে কখনোই তাকে এইভাবে অপমান করে কথা বলেনি, অথচ আজ বলছে। ইরাম সারিকাকে দোষ দিতে পারল না। সমাজের মানুষ মাত্রই তার এবং সাইবানের বিয়েটাকে কটু দৃষ্টিতে দেখবে, সেটা সে জানে। সারিকা, বিহেভ ইউর সেলফ। মানুষের সঙ্গে এমন ব্যবহার করা শিখিয়েছি আমি তোদের? যা ঘরে যা, তোর মাথা গরম আছে, আমরা এই বিষয়ে পরে কথা বলবো। তপ্ত দৃষ্টিতে একবার সামিয়াকে দেখে গটগট করে হেঁটে সারিকা অন্দরমহলের আড়াল হয়ে গেল। পিনপতন নীরবতা ভর করল সমস্ত ঘরে। সামিয়া একটি দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসলেন। এক হাতে কপাল ঠেকিয়ে রইলেন। ইরাম ভীষণ অস্বস্তি বোধ করল। বুঝতে পারল না সে চলে যাবে কিনা। তবে সিদ্ধান্ত নেওয়ার আগেই সুদীর্ঘ পুরুষটি এগোলো তার দিকে। থেমে বলল, দুঃখিত মিস, আপনি কিছু মনে করবেন না। আসলে সাইবানের বিয়ের কথা জানার পর থেকে সারিকা একটু রেগে আছে। ভাইকে নিয়ে একটু বেশিই চিন্তিত। ওর হয়তো আপনাকে আঘাত করার উদ্দেশ্য ছিল না। ওর পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। না, আমি কিছু মনে করিনি। ওর মনের অবস্থা আমি বুঝতে পারছি। মুখ তুলে পুরুষটির স্নিগ্ধ মুখের দিকে তাকালো ইরাম। আপনি আমার জামাই। সামিয়া বাতলে দিলেন। পুরুষটি এবার নিজের ডান হাত এগিয়ে দিয়ে স্মিত হাসি দিয়ে জানালো, মিশির, মিশির ইকবাল। উই ক্যান কল মি জাস্ট ভাইয়া। ইরাম না চাইতেও খানিকটা হেসে ফেলল। মিসির, লাইক হুমায়ুন আহমেদের মিসির আলী? হা হা, সবাই বলে। আমার মা ভীষণ হুমায়ুন ভক্ত। মিশিরকে তার এতটাই মনে ধরেছে যে ছেলের নামটাই রেখে দিয়েছেন চরিত্রের নামে। ইরাম মিশিরের হাতটা ধরল, করমর্দন করে বলল, ইরাম কিবরিয়া। ইউ ক্যান কল মি জাস্ট ইরাম, মিশির ভাইয়া। মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে নিজের হাতটা সরিয়ে নিল মিশির। সামিয়ার দিকে ফিরল। মম, আমি তাহলে আসছি। ফার্মে একটা প্রজেক্টের কাজ আছে। সারিকাকে পৌঁছে দিতে এসেছিলাম। সে কি, তুমি আজ থাকবে না? কালই তো বিয়ে, কাল সকাল সকাল চলে আসব। তাহলে তো হবে না বাবা, এত সব কাজ করবে কে? আমার বয়স হয়েছে, তোমাকেও তো সামলাতে হবে। মিশির খানিকটা ভেবে বলল, আচ্ছা মম, আমি আজ রাতে চলে আসব। ঠিক আছে, তবে একেবারে শুকনো মুখে আমি বের হতে দেব না। সরি, নাস্তা করে যাও। না না, আমরা খেয়েই বেরিয়েছি। তাছাড়া আমার দেরি হয়ে যাচ্ছে। তবে আপনি চাইলে 1 কাপ চা দিতে পারেন। সুগন্ধাকে একটু বাজারের দিকে পাঠিয়েছি করিমের সাথে। তুমি বসো, আমি এক্ষুনি করে দিচ্ছি। এবার ইরাম এগিয়ে এলো। না খালামণি, তুমি বসো ওনার সাথে। এমনিতেও কয়েকদিন ধরে খুব কষ্ট করছো। আজ একটু ছুটি পেয়েছো, আমি চা করে আনছি তোমাদের দুজনের জন্যই। পারবি? আচ্ছা যা, লক্ষ্মী মেয়ে আমার। এর মধ্যেই বাড়ির বউয়ের দায়িত্ব বুঝে নিচ্ছে। মৃদু হেসে ইরাম কিচেনের দিকে চলে গেল। সুগন্ধা যখন তাকে নাস্তা দিত তখন হাতে হাতে টুকটাক সাহায্য করে সে জেনে নিয়েছে কোথায় কি আছে। তাই চাপাতি, চিনি, দুধ ইত্যাদি খুঁজে পেতে সমস্যা হলো না। চুলায় কেটলি বসিয়ে তাতে দুধ দিয়ে প্রথমে ভালো করে ফুটিয়ে নিল। খানিকটা চিনি দিয়ে তাতে চা পাতা ছেড়ে দিতেই ধীরে ধীরে ধবধবে সাদা তরল দারুণ বাদামি রং ধারণ করলো। 2 কাপ ট্রেতে রেখে সঙ্গে কিছু কুকিজ প্লেটে সাজিয়ে নিল। ইরামের ঘরের কাজকর্ম করতে বেশ ভালোই লাগে। চা প্রায় হয়ে আসলে সে আঁচটা খানিক কমিয়ে ভালোমতো ফুটে চা মজাদার হতে দিয়ে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই নিজের পেছনে অদ্ভুত একটা উষ্ণতার উপস্থিতি টের পেল।
কিছু বুঝে ওঠার আগেই শক্ত পুরুষালী বুকের সঙ্গে ধাক্কা লাগলো তার পিঠের। সঙ্গে সঙ্গে দুইটা শক্তিশালী বাহু ঠিক তার দুই পাশে সামনের কাউন্টারের উপর এসে বসলো। চিনতে একটুও বেগ পোহাতে হলো না ইরামকে। ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে আলাদিন। আলাদিন, কি সমস্যা? এমন অভদ্র আচরণ করছো কেন? খানিকটা ঝাঁজ নিয়েই শুধালো ইরাম। ছেলেটা এভাবে হঠাৎ হঠাৎ তাকে ভরকে দেয় কেন? এমন অপ্রস্তুত অবস্থায় ফেলার কোনো মানে হয়? ঘাড়ের উপর সাইবানের তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে যেতেই ইরাম খানিক ঝটকা দিল। প্লিজ, আমার এসব একদম পছন্দ না। আমি মজার মুডে নেই। দূরে যাও আলাদিন। অথচ এক চুল নড়ল না সাইবান, বরং আরও কাছে সরে এলো। ইরামকে রীতিমতো কাউন্টারের সঙ্গে লেপটে যেতে হলো। মুখ নিচে নামিয়ে ইরামের কানে ফিসফিস করে বলে উঠল সাইবান, বলেছিলাম না পরপুরুষ আপনার জন্য নিষিদ্ধ? কি উল্টাপাল্টা কথা বলছো? কিসের পরপুরুষ? চা বানাচ্ছেন কার জন্য? চমকে গেল ইরাম। চুলায় টকবক করে ফুটতে থাকা চায়ের দিকে প্রসারিত দৃষ্টিতে চেয়ে রইল। সাইবান তার কাঁধে ঠুটনি ঠেকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, চা বানানো হয়, আবার হ্যান্ডশেকও করা হয়। নাইস। পর্ব ৭। অরণ্য, অরণ্য প্লিজ, একবার আমার কথাটা শুনুন। ইরামের আকুতি মিনতিতে কোনো কাজই হলো না। অরণ্য তার হাতটা ধরে টানতে টানতে বেডরুমের ভেতর নিয়ে গিয়ে বিছানায় ফেলে দিল। যে কবজিটা অরণ্য ধরেছে সেটায় লাল দাগ পড়ে গিয়েছে। ভীষণ ব্যথায় টনটন করছে। অরণ্য ঠাস করে দরজাটা আটকে দিল। অতঃপর ইরামের দিকে ফিরল। লোকটার চোখে মুখে উপচে পড়া ক্রোধ। ফুসতে ফুসতে বিছানার কাছে এসে ইরামের শরীরের উপর ঝুঁকে পড়ল সে। তুই ওই কুত্তাটাকে ঘরের ভেতর ঢুকতে দিয়েছিস কোন সাহসে? কি সম্পর্ক তোর এই কুত্তার বাচ্চার সাথে? কেঁপে কেঁপে উঠল ইরাম, হাহাকার করে উঠল। প্লিজ, উনি শুধু আমার অর্ডার ডেলিভারি করতে এসেছিল। অর্ডার ডেলিভারি করতে ঘরের ভেতর ঢোকাতে হয়? বলছিল একটু পানি থাকলে দিতে। এত গরম বাইরে, তাই ভেতরে বসিয়ে শুধু পানি দিয়েছিলাম আমি। শুধু পানি খাইয়েছিস নাকি নিজেকেও? অরণ্য! ঠাস করে ইরামের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল অরণ্য। সেই থাপ্পড়ে এতটাই জোর পড়ল যে দাঁতে লেগে ইরামের ঠোঁট কেটে রক্ত বেরিয়ে এলো। মুখের ভেতর নোনতা স্বাদ পেল সে। অথচ একটুখানি দম ফেলার সুযোগটুকুও পেল না। অরণ্য তার থুতনি চেপে ধরে জোরপূর্বক তার ঠোঁটের মাঝে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এ কোনো ভালোবাসা বিনিময় নয়, সির্ফ ক্ষুধার্ত এক পশুর আক্রমণ। ঝটকা দিয়ে উঠল ইরাম। ঠেলে অরণ্যকে দূরে সরাতে চাইলেও পারল না। তার হাত দুটো বিছানার সঙ্গে শক্তভাবে চেপে ধরে রাখল অরণ্য। তুমি শুধু আমার ইরাম। তোমার শরীর, মন, আত্মা সবকিছুর উপর শুধু অরণ্য মির্জা সওদাগরের অধিকার। কোনো বাঙ্গির পোলা তোমার দিকে চোখ তুলে তাকালে আমি ওকে জ্যান্ত কবর দিয়ে রাখবো। শুনে নাও, তুমি তুমি আমার, আমার এবং শুধুই আমার। বুঝেছ? এই, বুঝেছিস বান্দি? বল। ইরাম দাঁতে ঠোঁট কামড়ে ধরে রাখল। বলবে না সে, কিছুতেই বলবে না। তাতে অরণ্য দ্বিগুণ ক্ষেপে তার পরনের শাড়ি টেনে ধরল। আঁচল টেনে সরিয়ে ফেলল। ইরাম কাপড়টা আঁকড়ে ধরল। অরণ্য, প্লিজ, বিশ্বাস করুন, আমার অন্য কারোর সাথে কোনো প্রকার সম্পর্ক নেই। ওই লোকটারও কোনো দোষ নেই। আপনি এমন করবেন না। আপনি মাথা ঠান্ডা করে। এই চুপ! মাথা আমার ঠান্ডা হবে শুধু তোকে পেলে, বুঝেছিস? শাড়ি পরবি তুই, অন্য পুরুষকে নিজের দেহ দেখিয়ে বেড়াবি। ইরাম, তোকে কতবার বলেছি আমি যে। ঠিক নিজের কোমরে ধারালো কিছুর তীক্ষ্ণ ঘায়ে চিৎকার করে উঠল ইরাম। অরণ্য নাইট স্ট্যান্ড থেকে একটা রেজর ব্লেড তুলে ইরানের কোমরে বসিয়ে দিয়েছে। বিন্দু বিন্দু রক্তে বিছানার সাদা চাদর লালচে হয়ে উঠল মুহূর্তেই। অরণ্য থামল না। হাত বাড়িয়ে ড্রয়ার খুলে একটা হ্যান্ডকাফ বের করলো। ছটফট করতে থাকা ইরামের দুটো কবজি সে বেড পোস্টের সাথে বেঁধে ফেলল। শাড়িটা সম্পূর্ণ খুলে ছুঁড়ে ফেলল মেঝেতে। ইরামের গলা ভেঙে গিয়েছে আকুতি জানাতে জানাতে। প্লিজ অরণ্য, এখন না, আমার খুব কষ্ট হচ্ছে। দোহাই লাগে আপনার অরণ্য। আমি তোর স্বামী। আমার যখন মনে চায় তোকে নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারি। তুই নিজেই কাবিননামায় স্বাক্ষর করে সেই সার্টিফিকেট আমায় দিয়ে দিয়েছিস। তাই এখন একদম চুপ থাকবি। নিজের শার্ট খুলে ঝুঁকে এলো অরণ্য। অসম্ভব সুদর্শন এবং শারীরিক গঠনের অধিকারী নিজ স্বামীকে ইরামের তখন মনে হলো সাক্ষাৎ কোনো পিশাচ। তার কাল চেপে ধরে হঠাৎ আদরে গলায় অরণ্য বলল, এবারের মতো তোমাকে বিশ্বাস করলাম, কিন্তু দ্বিতীয়বার কোনো পরপুরুষের সাথে যদি তোমায় দেখি বউ, তাহলে ওটাকে খুন করব, এরপর তোকে, সব শেষে নিজেকে। বুঝেছ? হাউ মাচ আই লাভ ইউ মাই ওয়ার্ল্ড। অরণ্য নিজের কাজ আরম্ভ করলো, অথচ ইরামের শরীর একটুও সায় দিল না। চোখ বুজে ফেলল সে। ফোটায় ফোটায় নীরব অশ্রু বালিশে পড়ে যেন জানাতে চাইল, এই কেমন ভালোবাসা?
বর্তমানে। সাইবান দ্বিতীয় কিছু বলার সুযোগ পেল না। এর আগেই হঠাৎ করে ইরাম পেছনে ঘুরে একটা জোরালো ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দিল। ধাক্কাটায় অদ্ভুত জোর পড়ল, যার দরুন সাইবান সোজা বিপরীত দিকের কাউন্টারে গিয়ে আছড়ে পড়ল। কোনো মতে দুহাতে নিজের ভারসাম্য রক্ষা করে প্রসারিত দৃষ্টিতে চেয়ে দেখল সে ইরামকে। ডোন্ট ইউ ডিয়ার টাচ মি। শান্ত, নির্মল, স্নিগ্ধ ইরাম সেকেন্ডের ব্যবহারে ধারণ করেছে রৌদ্রমূর্তি। তার চোখ বেয়ে যেন আগুন ঝরছে। ফ্যালফ্যাল করে চেয়ে রইল সাইবান। কিছুতেই বুঝতে পারল না এই রমণীর সঙ্গে কি হচ্ছে। ইরামের কণ্ঠস্বর অব্দি বদলে গিয়েছে, তাতে দৃঢ়তা এবং ক্রোধ। কি ভাবো কি নিজেদের তোমরা ছেলেরা? স্ত্রী কি তোমাদের ব্যক্তিগত প্রপার্টি? হ্যাঁ, প্রপার্টি টু গার্ড, টু পজেস। নিজেরা হাজারটা মেয়ের দিকে চোখ দিলে সমস্যা নেই, কিন্তু স্ত্রী সামান্য হাত ধরলে মুচকি হাসলেই সব সমস্যা। কি বলতে চাও তুমি? তোমার দুলাভাইয়ের সাথে আমার পরকীয়ার সম্পর্ক? ইরাম আপু। শেষ বাক্যের পর আর চুপ থাকতে পারল না সাইবান। পাল্টা গর্জে উঠল সেও। মুখ সামলে কথা বলুন আপনি। খবরদার ওই শব্দটা যদি আর একবার মুখে এনেছেন। তবে কি করবে তুমি? বিছানায় টেনে নিয়ে যাবে? মারবে? জোর করে ভোগ করে বুঝিয়ে দেবে আমি শুধু তোমারই সম্পত্তি? শাট দ্য ফাক আপ রাইট নাও। সাইবানও রেগে গিয়েছে। ইরামের এমন প্রতিক্রিয়ায় তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। নিজেকে কেমন অপরাধী লাগছে। প্রপার্টি, দখলবাজ ছেলে। ইরাম তাই ভাবে তাকে? হ্যাঁ, তাই তো। ইরাম কবেই বা তাকে প্রাধান্য দিয়েছে? কবেই বা তাকে নিয়ে একটু ভেবেছে? রাগের মাঝেও এক সূক্ষ্ম পরিহাসের হাসি ফুটল তার ঠোঁট জুড়ে। মাথার চুলে অতি হতাশায় আঙ্গুল চালালো সে। জোর জবরদস্তি আর অধিকার বোধের মাঝে একটা পার্থক্য আছে আপু। আপনি দুটোকে গুলিয়ে ফেলেছেন। ইরাম আগের তুলনায় খানিকটা শান্ত হলেও তার ক্রোধ সম্পূর্ণ উবে গেল না। দৃপ্ত কণ্ঠে সে অভিযোগ করল, তোমরা এই জেনারেশন ভুলে গিয়েছ জবরদস্তি ইজ নট রোমান্টিক অ্যাট অল। স্ত্রীর উপর জোর খাটিয়ে নিজেকে আলফা মেল প্রমাণ করতে চাও? কন্ট্রোলিং হয়ে দাপট দেখাতে চাও? ফ্যান্টাসি জগৎ থেকে বের হয়ে আসো। বাস্তব জগৎ আর কল্পনার জগতের মাঝে ফারাক আকাশ পাতালের। একটা মেয়ের ওয়াদায় যুক্ত হওয়ার অর্থ এই না যে সে নিজের গোটা অস্তিত্ব তোমার নামে দলিল করে দিয়েছে। আপনি আমাকে শুরু থেকে তাই ভেবে এসেছেন, তাই না ইরাম আপু? আপনি আমাকে আপনার দেখা আর ৫-১০টা ছেলের থেকে আলাদা কিছু কোনোদিন ভাবতেই পারেননি। সাইবানের কথায় হঠাৎ থমকে গেল ইরাম। এতক্ষণে যেন তার হুঁশ ফিরল। একটা ঘোরের মধ্যে ছিল যেন, হুট করে বাস্তবে চলে এসেছে। সামনে সাইবান দাঁড়িয়ে আছে। ছেলেটার চেহারা উৎফুল্ল, ঠোঁটে সবসময়ের মতোই দুষ্টুমির হাসি। অথচ তার চোখের উদ্ভাসিত অব্যক্ত বিষাদটুকু ইরাম ঠিকই টের পেল। সাইবান সোজা হয়ে দাঁড়িয়ে নিজের চুলে আরেক দফায় হাত বুলিয়ে বলে বসল, ইউ নো হোয়াট আপু, ইউ ডিজার্ভ ইট। ইউ ডিজার্ভ টু বি অ্যালোন। ইউ ডিজার্ভ এভরিথিং ইউ আর গোয়িং থ্রু। ইরামের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা একটি স্রোত খেলে গেল। কোনো জবাব দিতে পারল না সে। সাইবান উল্টো ঘুরে হনহন করে কিচেনের বাইরে বেরিয়ে গেল। যাওয়ার আগে হাতের ধাক্কায় ঠাস করে একপাশে রাখা থালা বাসনের বক্সটা ফেলে দিল। মেঝেতে ধপাস করে সবকিছু পড়ল, ভেঙে ছড়িয়ে ছিটিয়ে গেল চারপাশে। ভাঙা কাজের উপর প্রতিফলিত হওয়া নিজের অজস্র প্রতিবিম্বের দিকে এক দৃষ্টে চেয়ে রইল ইরাম। কখন সামিয়া এবং মিশির দুজনে অত্যন্ত চিন্তিত হয়ে কিচেনে এসে তাকে ধরল সে টেরটুকুও পেল না। সেদিন রাতের বেলা গেস্ট রুমের ভেতর আয়নার সামনে দাঁড়িয়ে আছে ইরাম। নিজের প্রতিবিম্বকে নিজেরই বেশ খানিকটা অচেনা লাগছে। আজ বহুদিন বাদে সে সাজগোজ করেছে। জীবনে সবসময় অন্যের খেয়াল রাখা হলেও কখনো নিজের খেয়াল রাখার সুযোগ তার হয়নি। রুগ্ন পাতলা শরীরে ঢোলা গাঢ় সবুজ চুমকি বসানো ডিজাইনার কামিজ জড়ানো। স্বামী অনেক শখ করে কিনে এনেছে। সাইবানের বিয়েটা যেহেতু হঠাৎ করেই হচ্ছে, তিনি চান অন্তত আজ রাতে ছোট করে একটা মেহেদি অনুষ্ঠান করতে। অনুষ্ঠান বলতে খাওয়া দাওয়ার আয়োজন। মেহেদি আর্টিস্ট বুক করা হয়েছে। এমনিতেও এসব জিনিসের প্রতি একদম মন নেই ইরামের। উপরন্তু সকালের ঘটনাটা এখনো মন থেকে বের করতে পারছে না সে। সাইবানের চেহারাটা স্মরণে আসলেই নিজেকে কেমন অপরাধী লাগছে তার। অরণ্যের মানদণ্ডে সাইবানকে মেপে ফেলেছে সে। তখন না বুঝলেও এখন তার খারাপ লাগছে। মনের ভেতর একটা অশুভ চিন্তা ওকে দিচ্ছে। সাইবান শেষ কথাটা যে তাকে বলে গিয়েছে সেটাও ভীষণ গায়ে লেগেছে। হাঁটুর বয়সে একটা ছেলে এইভাবে তার মুখের উপর বলে গেল, আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল। সবকিছু মিলিয়ে ইরাম এখন অতই দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। জরিদার লালচে সোনালি পাড়ের ওড়নাটা গায়ে জড়াতে জড়াতে ইরাম আরেক দফায় নিজের প্রতিবিম্বকে দেখল। ভিন্ন একজন মানুষ তাকিয়ে আছে তার দিকে। ইজান কোলে আসার পর থেকে সময় করে নিজের চুল আঁচড়ানোর প্রয়োজন বোধ করেনি।
ত্বকের যত্ন নেওয়ার সুযোগ পায়নি, হয়নি নিজের শারীরিক ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ। তবুও হালকা মেকআপের প্রলেপে এবং গয়নার সজ্জায় তাকে মন্দ লাগছে না। তাজা গোলাপের মালা হাতে বেঁধে এবং চুলে গুজে শেষমেশ নিজের সাজসজ্জায় ক্ষান্ত দিয়ে ইরাম বাইরে বেরিয়ে এলো। বাড়ির লিভিং রুমটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে, মরিচ বাতি এবং পর্দায় ঘেরা চারপাশ। সোফা সরিয়ে মেঝেতে কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে, তাতে মেহেদি, মিষ্টি, ফলমূল ইত্যাদি ডালা সাজানো। মেহেদি আর্টিস্ট ইতিমধ্যে চলে এসেছে, কার্পেটে বসে এই মুহূর্তে সারিকার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। একপাশে সামিয়ার কোলে চুপটি করে বসে ইজান বড় বড় চোখ মেলে চারপাশে দেখছে। সুগন্ধা একটি ঝুনঝুনি নাড়িয়ে তার আকর্ষণ ধরে রাখতে চাইছে। বাড়ির একমাত্র জামাই মিশির হলুদ একটা পাঞ্জাবি পরেছে, হাতে মোবাইল ফোন, পাইচারি করতে করতে কারোর সঙ্গে কথা বলছে। খুব সম্ভবত বিয়ের কোনো কাজ নেই। মোটামুটি সকলকে দেখতে পেলেও সাইবানকে কোথাও চোখে পড়ল না ইরামের। তার বন্ধু বান্ধবদের আসার কথা ছিল, এসেছি কিনা কে জানে। আরে কি সুন্দর লাগছে তোকে, আমি জানতাম আমার চয়েস ভালো, তবে এতটাও ভালো ভাবতেই পারিনি। সামিয়া মন্তব্য করতেই চোখ ঘুরিয়ে ইরামের দিকে তাকালো সারিকা। আপাতমস্তক রমণীকে পর্যবেক্ষণ করে দৃষ্টি ফিরিয়ে নিল বিতৃষ্ণায়। খাচ্ছে পড়ছে আমাদের টাকায়, আবার যত সব ঢং। কথাটা সারিকা মৃদু গলায় বললেও পিছন থেকে ইরাম স্পষ্ট শুনতে পেল। তবে বাইরের মানুষের সামনে তেমন কোনো মন্তব্য না করার সিদ্ধান্ত নিল। ইজানকে আদর করে এসে অতঃপর কার্পেটে পা ছড়িয়ে বসল সে। মেহেদি আর্টিস্ট তার হাতে নিজের কারুকার্য রচনা শুরু করলো তৎক্ষণাৎ। বিষয়টা খুবই বিরক্তিকর, এত দীর্ঘ সময় ধরে একটানা এভাবে বসে থাকা। ইরাম সব থেকে সংক্ষিপ্ত আর সিম্পল ডিজাইন বেছে নেওয়ার পরেও পাক্কা 2 ঘন্টা সময় লাগলো সম্পূর্ণ শেষ হতে। বসে থাকতে থাকতে ইতোমধ্যে ইরামের পিঠ ধরে গিয়েছে, অবশ হয়ে আসছে হাত পা। মেহেদি আর্টিস্ট মেয়েটা তাকে নরম গলায় শুধালো, আপু আপনার হাজব্যান্ডের নামটা? চোখ পিটপিট করলো ইরাম। হাজব্যান্ডের নাম দিয়ে কি হবে? মেহেদি ডিজাইনের ভেতর একটা জায়গায় লুকিয়ে লিখে দেব, পরে হাজব্যান্ড খুঁজে বের করবে ওনার নাম কোথায় লেখা আছে। এসব আজব ট্র্যাডিশন কবে উদ্ভব হলো? ভ্যাবাচাকা খেয়ে গেল মেহেদি আর্টিস্ট। না মানে এটা ট্রেন্ড, সবাই করে তাই। সবাই করলে কি আমাকেও করতে হবে? বলতে বলতে ইরামের চোখ পড়ল সারিকার দিকে। তার মেহেদি পড়া শেষ, মিশির একটা হেয়ার ড্রায়ার নিয়ে এসেছে, তার পাশে বসে হাতে ড্রায়ার চালিয়ে দ্রুত শুকিয়ে নিতে সাহায্য করছে। দৃশ্যটা মনোরম, অথচ সারিকা কেমন শকুনি দৃষ্টিতে ইরামকে দেখছে। মাথা ঝাঁকিয়ে শেষমেশ সুর পাল্টে ইরাম মেহেদি আর্টিস্টকে বলল, আচ্ছা লিখুন, কোথায় লিখবেন? জি, নামটা বলুন আপু। সারিকাকে শুনিয়ে শুনিয়ে খানিকটা আহিতুক জোর দিয়েই ইরাম বলল, লিখুন আমার আলাদিন। বাড়ির গেটের ভেতরে ঢুকলো সাইবানের গাড়ি, পিছনে অনুসরণে অনুরাগের বাইক। ভেতরে বিয়ে সম্পর্কিত একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা সাইবানের পোশাক আশাকে বোঝা যাবে না। সবসময়ের মতোই একটা হাতছাড়া কালো রঙের টাইট ফিটিং ট্যাঙ্ক টপ আর সাদা ট্রাউজার পরানো। জিমে গিয়েছিল, সেখান থেকে অনুরাগের বাসায়। পরে সামিয়া ফোনের উপর ফোন করায় একেবারে বন্ধুদের সঙ্গে নিয়ে বাড়ি আসলো। সাইবান গাড়ির দরজা খুলে বেরোলো, তার ঠোঁটে ঝুলছে সিগারেট। আজ সারা দিন সেবন করা 6 নম্বরটা। গাড়ি থেকে নীরব এবং অনুরাগের সঙ্গে বাইক থেকে নেমে এলো আফনান। সকলে আশেপাশে তাকালো। অল্প হলেও সাজসজ্জা সুন্দর লাগছে, মরিচবাতি ঘেরা, এখানে সেখানে হলুদাব এবং নীলাভ লাইটিংয়ের ব্যবস্থা। বাড়িটা স্বর্ণের মতো জলজল করছে সামনে। ভেতর থেকে হালকা ধাঁচের কাওয়ালি মিউজিকের আওয়াজ ভেসে আসছে, সঙ্গে কোরমা পোলাওয়ের সুঘ্রাণ। সকলেই বেশ উৎসাহ নিয়ে আশপাশ দেখতে লাগলো। অনুরাগ হেঁটে গিয়ে সাইবানের ঠোঁট থেকে সিগারেটটা কেড়ে নিয়ে মাটিতে ফেলে জুতা দিয়ে পিষে ফেলল। বিরক্ত বোধ করলো সাইবান। কি সমস্যা? আজ বাদে কাল তোর বিয়ে, আর তুই এখন সিগারেট ফুঁকে যাচ্ছিস? আমি সিগারেট খাবো, গাঁজা টানবো, মদ গিলবো, তোর কি সমস্যা তাতে? আর বিয়ে? তাচ্ছিল্যের হাসি হাসলো সাইবান। ওইসব বিয়ে টিয়ে হলো ভুংভাং। আমার জায়গা থাকলে বুঝতি, তোর এত শখ হলে আমার বদলে তুই বিয়েটা করে ফেল, কেমন? ধর্ম আলাদা না হলে হয়তো ভেবে দেখতাম। অনুরাগের কথায় ভ্রুকুটি করলো সাইবান। অনুরাগ সিনহা ধর্মের সনাতনী, কিন্তু বন্ধুদের মাঝে কখনো জাতপাত ধর্ম বিষয়ক কোনো পার্থক্য উঠে আসেনি। আফনান এবং নীরবের থেকে সাইবান অনুরাগের সঙ্গে বেশি মিশুক। আফনানরা এসেছে অনেক পরে, সেখানে অনুরাগ তার স্কুল জীবনের বন্ধু, তাই অন্য সকলের থেকে ছেলেটা তাকে একটু বেশিই বুঝতে পারে। কি ভেবে দেখতি আমার হবু বউকে বিয়ে করবে সেটা? আরেকবার ভাব দেখি। সাইবান, না না শোনা, ওসব বললে হবে না। ভাব শুধু তুই একবার, আমার সামনে ভাব, এক্ষুনি ভাব। তোর মাথায় শিলপাটা ভেঙে ভাবনা গুছিয়ে দেবে একদম।
অনুরাগ আর সাইবানের কথোপকথনের মাঝখানে আফনান আর নীরব কাছে ঘেঁষে দাঁড়ালো। নীরব শীষ বাজিয়ে হঠাৎ জিজ্ঞেস করলো, আন্টি কোথায়? আন্টিকে দেখছি না যে। সাইবান ব্রুকুচকে বলল, মম মম তো বিজি। আরে না, তোর হবু বউ আন্টিটা। আফনান আর নীরব একে অপরের সাথে হাই ফাইভ করে অট্ট হাসি হেসে উঠল। সাইবান এবং অনুরাগ দুজনেই খানিকটা বিব্রত হয়ে পড়ল। অনুরাগ বলে উঠল, এই এসব কোন ধরনের দুষ্টুমি? দুষ্টুমির একটা লিমিট থাকে, কাউকে অসম্মান করে কথা বলবি না। আপনি কবে থেকে এত সাধু হয়ে গেলেন অনুরাগ দাদা? কটাক্ষ করে খিলখিলে হাসলো আফনান। নীরব তাল দিয়ে বলল, ওই বুড়ি আমাদের কচি বন্ধুর গলায় ঝুলে যাবে, আর আমরা বুড়িকে বুড়ি বলতে পারবো না? এই সাইবান, ডাক না আন্টিটাকে, আমরা একটু সালাম টালাম করি, দোয়া করে দিক আমাদের। আফনানের কথার বিপরীতে সাইবান চুপ করে রইল। তারপর আনমনে অস্বস্তি ভাবটা ছেড়ে ফেলার চেষ্টা করে বলল, আছে হয়তো ঘরের ভেতর কোথাও, মেয়ে মানুষের কাজকাম আমি বুঝি না। মেয়ে? আন্টি বল আসসালামু আলাইকুম। হঠাৎ করে বন্ধুদের কথোপকথনের মাঝে ভেসে এলো একটি স্নিগ্ধ মেয়েলি কণ্ঠস্বর। সকলে নিজেদের জায়গায় জমে গেল। সাইবান ছট করে পিছনে ফিরে তাকালো। বাড়ির দরজা পেরিয়ে সিঁড়ি টপকে হেঁটে হেঁটে আসছে ইরাম। চারপাশে সাজানো মরিচবাতির আলোয় ইরামের পরনের গাঢ় সবুজ ডিজাইনার সেলোয়ার কামিজ এবং হাত ভর্তি টকটকে মেহেদির কারুকার্য ক্ষণিকের জন্য সাইবান সহ তার সমস্ত গ্রুপকে বাকরুদ্ধ করে দিল। না চাইতেও সকলে চেয়ে রইল। ইরাম মুচকি হাসল। তার নাকে সজ্জিত নথটি সামান্য দোল খেল। তোমরা আলাদিনের বন্ধুরা, তাই না? আফনান আর নীরবের মুখটা হা হয়ে গেছে, শ্বাস আটকে ফেলেছে নিজেদের। অপরদিকে অনুরাগ নিষ্পলক চেয়ে আছে, দৃষ্টি সরাতেই পারছে না। কিসের আন্টি, কিসের কি? ফিসফিস করল নীরব। তার কথায় তাল দিয়ে কাপা কাপা গলায় আফনান মুখে হাত চাপা দিয়ে বলে উঠল, উফ, ড্যাম শিট। ইরাম তাদের সামনে এসে দাঁড়ালো। অনুরাগ ততক্ষণে লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিয়েছে, কিন্তু বাকিরা আহম্মকের মতো চেয়ে আছে। আমি ইরাম কিবরিয়া, তোমাদের দেখে ভালো লাগলো। বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। আন্টি, না মানে ভাবি, ইয়ে আপু, ওয়ালাইকুম আসসালাম। আফনানের জিব্বা জড়িয়ে গেল বলতে গিয়ে। নীরব নিজের মুখ বন্ধ করে শক্ত একটি ঢোক গিলে বলল, ইয়ে মানে আপু, না মানে ভাবি। ওরে শালা, সরি, আই মিন হেল, লিভিং হেল, মাই গুডনেস গ্রাসিয়াস। চাইলেও গুছিয়ে কথা বলতে পারল না নীরবও। মাথার চুল টেনে ধরল নিজের। দুজন ছেলের অপ্রস্তুত ভঙ্গি দেখে স্মিত হাসল ইরাম। তোমরা বোধহয় অনেকটা টায়ার্ড, প্লিজ ভেতরে যাও, আমি শরবতের ব্যবস্থা করছি। আর তুমি মিস্টার ভদ্র ছেলে, যাও গিয়ে বসো ভেতরে। অনুরাগের গাল রক্তিম বর্ণ ধারণ করলো যখন ইরাম তাকে ভদ্র ছেলে বলে ডাকলো। তিনজনের রোবটের মতন মাথা নেড়ে প্রায় ছুটে বাড়ির ভেতর চলে গেল। যাওয়ার আগে একজন নির্দিষ্ট বান্দার তরফ থেকে পাওয়া ভয়ঙ্কর দানবিক দৃষ্টিরা আর খেয়াল হলো না কারোরই। সকলে চলে যেতেই একটি নিঃশ্বাস ফেলে ইরাম ঘুরে তাকালো। অবশেষে দেখল সে সাইবানকে। তখনও একইভাবে দাঁড়িয়ে আছে, তার চোখজোড়া নিবদ্ধ, ঠিক যেই পথে আফনান, নীরব এবং অনুরাগ ভেতরে ঢুকেছে সেই পথে। দৃষ্টিতে একটা তীক্ষ্ণ ধার, অশুভ। আলাদিন, নরম গলায় বলল ইরাম। সাইবান চোখ ঘুরিয়ে তাকে দেখল। আপাদমস্তক পর্যবেক্ষণ করলো সে ইরামকে, খুঁটিয়ে খুঁটিয়ে, মাথার চুল থেকে পায়ের পাতা অবধি। এক ইঞ্চিও বাদ রাখল না। ওই চোখের মাঝে এতটাই গভীরতা যে ইরামের মনে হলো অথই সাগরে ডুবে যাচ্ছে সে। সাইবান কোনো রাগ ঢাক করছে না, জিভ গালে ঠেকিয়ে নির্লজ্জের মতো তাকে দেখে যাচ্ছে তো যাচ্ছে। দীর্ঘ একটা প্রশ্বাস টেনে নিজেকে শান্ত রেখে ইরাম বলতে গেল, আজকে সকালের জন্য আমি। কথাটা ইরাম শেষ করতে পারল না। সাইবানের উপর পাশ থেকে পশুর মতো কিছু একটা ঝাঁপিয়ে পড়ল। ইরামের দিকে তাকিয়ে থাকায় মস্তিষ্কে ঝিম ধরে গিয়েছিল বেচারার। বিপদের আঁচটুকু টের পায়নি। এত ক্ষিপ্রতায় ঘটনাটা ঘটল যে তাল রাখতে বেগ পোহালো ইরাম। সে শুধু দেখল সাইবান মাটিতে আছড়ে পড়েছে। তার বুকের ওপর চড়ে বসে ক্রমাগত মুখে ঘুষি হাঁকিয়ে দিচ্ছে একটা বছর 15-16 কিশোর ছেলে। স্ক্রাউন্ডেল, বাস্টার্ড, আমার বোনকে বিয়ে করবি তুই? আমার বড় আপুকে? শালা লুচ্চা 420, বেয়াদ্দপের বাচ্চা, চোখ তুলে দেখ তুই শুধু। আমার আপুকে ফাঁসিয়ে বিয়ে করা, তোর পিছন দিয়ে বের করে দিব আমি। ইহান! আঁতকে উঠল ইরাম। হতবিহ্বল হয়ে দেখল তার আপন ছোট ভাই কিভাবে বিনা বিরামে সাইবানের শরীরে একের পর এক ঘুষি হাঁকিয়ে যাচ্ছে তীব্র আক্রোশে।
শুনলেন জাবিন ফুরকানের লেখা আমার আলাদিন গল্প থেকে পর্ব 4, 5, 6, 7। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।